কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি এমন সময় আম্মু এসে বলল, আম্মু আজকে একটু তাড়াতাড়ি আসিস। আমি কেন? আম্মু তোকে নিয়ে আমার বান্ধবীর বাসায় যাব। আমি তোমার বান্ধবীর বাসায় তুমি যাও। আমি গিয়ে কি করব? আম্মু আরে যাব তো তোর জন্য। রাবেয়া, আম্মুর বান্ধবী, তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমি আমার জন্য যাবে মানে? আম্মু হুম, তোর জন্য মেয়ে দেখতে যাব। তুমি কি পাগল হইছ, মেয়ে দেখবা মানে? আম্মু হুম, আমি আর রাবেয়া একে অপরকে কথা দিয়েছিলাম, আমাদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো গভীর করব। আমি বাহ! নিজেদের জন্য আমাকে কেন বলি দিচ্ছ? আম্মু তুই ছাড়া আমার আর কোনো ছেলে আছে নাকি? থাকলে তো তাকেই দিতাম। আমি কিন্তু এটা কেমনে সম্ভব? আমি এখনো তোমার কাছ থেকে টাকা নিয়ে পকেট চালাই। বউকে কি খাওয়াবো? আম্মু তুই যে কি রোজগার করে খাওয়াবি সেটা আমি খুব ভালো করেই জানি। খাওয়ার চিন্তা তোর করা লাগবে না। কিন্তু আমি কিন্তু কি? আম্মু মেয়ে তোর থেকে 1 বছরের বড়। আমি কি? বড় মানে? আম্মু হুম বড়। এই আম্মু তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এমনিতে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করছো, এখন আবার বলো মেয়ে আমার থেকে সিনিয়র। আম্মু তো সমস্যা কি? সমস্যা কি মানে? আরে ছেলেরা সব সময় তাদের থেকে জুনিয়র মেয়ে বিয়ে করে, এটাই সমাজের নিয়ম। আম্মু কোনো হাদিসে লেখা আছে যে সিনিয়র মেয়ে বিয়ে করা যাবে না? দেখো আম্মু এটা পসিবল না। আজকে যদি মেয়ে আমার থেকে ছোট হতো তাহলে বিয়ের কথা চিন্তা করতাম। আম্মু আরে আমরা তো মনে করছিলাম আমার মেয়ে হবে আর রাবেয়ার ছেলে হবে। কিন্তু উল্টো হয়ে গেল। রাবেয়ার আগে মেয়ে হয়ে গেল। তারপর তুই জন্ম নিলি। যদি রাবেয়ার ছোট কোনো মেয়ে থাকতো তাহলে তার সাথেই তোর বিয়ে দিতাম। কিন্তু এখন তো রাবেয়ার একটাই মেয়ে। তাই তোকে তাকেই বিয়ে করতে হবে। এই আম্মু তুমি মানুষ? নিজের ছেলের সাথে কেউ এমন করে? আম্মু মেয়েটা অনেক ভালো। দেখতেও মাশাল্লাহ, তুই একবার তাকিয়ে আর চোখ ফিরাইতে পারবি না। অনার্স 3য় বর্ষে পড়ে। আমি কি? 3য় বর্ষ মানে? আম্মু হুম, 3য় বর্ষে পড়ে। এই আম্মু তুমি কি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছো? মেয়েটা আমার থেকে 2 ক্লাস সিনিয়র আর বয়সে 1 বছরের সিনিয়র। এটা কেমনে সম্ভব? লোকজন আমাকে কি বলবে? আম্মু যার যেটা ইচ্ছা সেটা বলুক। তুই আজকে তাড়াতাড়ি বাসায় আসবি। কিন্তু আম্মু, পুরোটা না শোনার আগেই চলে গেল। ধুর শালা, মেজাজটাই খারাপ করে দিল। হায়রে বন্ধুরা আমাকে কি বলবে? বলবে যে আমি একটা বুড়িকে বিয়ে করছি। হায় আল্লাহ উঠায় নাও আমারে। চলেন কলেজে যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি অনি আপাতত স্টুডেন্ট। বাকিটা গল্প পড়তে পড়তে জেনে যাবেন। কলেজে গিয়ে মনমরা হয়ে বসে আছি, এমন সময় আসলো 2 হারামি। আয়মান কিরে ফকিন্নি, একা একা বসে আছিস কেন? সানি কি মামা চ্যাকা খাইলি নাকি? এই হারামির দল, চুপ থাক। এমনিতেই টেনশনে আছি। আয়মান কেন, কি হইছে? আম্মু বিয়া ঠিক করছে, বিকালে মেয়ে দেখতে যাবে। সানি আরে মামা তোর লাক অনেক ভালো, প্রেমটেম ছাড়া ডাইরেক্ট বিয়ে। ট্রিট দিস দোস্ত। তোর বা দিমু শালা। মেয়েটা আমার থেকে সিনিয়র। আয়মান বাহ, সব কিছু তো ভালোই হচ্ছে। তুই তো সিনিয়র মেয়ে বেশি পছন্দ করিস। তোর জন্য ভালো হবে। আরে হারামখোর সিনিয়র পছন্দ করি ঠিক আছে, তার মানে এই নয় যে সিনিয়র কাউকে বিয়ে করব।
সানি হালারপুত মিথিলা আপুর পিছনে পিছনে ঘুরতি যে ভুলে গেলি? উনি সিনিয়র না? আমি ধুর মিথিলার সাথে অন্য কাউকে মিলাবি না। মিথিলা হলে তো কথাই ছিল না। আয়মান কেন? মিথিলার মধ্যে কি আছে? আমি চুপ কর শালা, এখন একটা বুদ্ধি দে। কি করে বিয়েটা বন্ধ করা যায়? সানি মেয়েটা কেমন? আমি দেখিনি এখনো। আয়মান আগে দেখে আয়, মেয়েটা দেখ। তোর পছন্দ হলে করিস, না হলে করিস না। আমি কিন্তু আম্মু তো ওর সাথেই বিয়ে দিবে। সানি আরে তুই আগে দেখে আয়, সুন্দর হলে আমাকে বলিস। আমি নিজেই করব, আমারও অনেক ইচ্ছা সিনিয়র কাউকে আদর করা। আমি এই তুই মানুষ? শালা আমি আছি আমার টেনশনে আর তুই মজা নিচ্ছিস? সানি মজা না সত্যি? আগে দেখে আয়, বাকিটা পরে দেখা যাবে। আমি আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এরপর তিনজনে মিলে একসাথে ক্লাসে চলে গেলাম। আমি 2টা ক্লাস করে বাসায় আসলাম। দেখি আম্মু কার সাথে হেসে হেসে কথা বলছে, আমাকে দেখে বলল, আম্মু ওই তাড়াতাড়ি কর, তোর হবু শাশুড়ি কল দিয়েছে। বুঝতে আর দেরি হলো না আম্মু কার সাথে কথা বলছে। এদিকে রাগে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করে রেডি হয়ে একটা সিএনজি করে রাবেয়া আন্টিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 1 ঘন্টা পর একটা বাসার সামনে গিয়ে গাড়ি থামল, আমি আর আম্মু ভিতরে গেলাম। আম্মুকে দেখে একটা মহিলা এসে জড়িয়ে ধরে মরা কান্না কাঁদতে শুরু করল। এদিকে রাগে আমার গা জ্বলে যাচ্ছে। মহিলাদের এত আবেগ কোথায় থেকে আসে কে জানে। এই দেখলাম ভালো, এখন দেখি আবার কান্না করছে। আমাকে তো শালা বোমা মারলেও কান্না আসবে না। যাই হোক, একটু পর রাবেয়া আন্টি আমার দিকে তাকালো, আম্মু ইশারায় আমাকে সালাম দিতে বলল। আমি সালাম দিলাম। আমার কাছে এসে বলল, আন্টি এই সুফিয়া, আম্মুর ফেক নাম, এটা তোর ছেলে নাকি? আম্মু হুম, তোর হবু জামাই। আন্টি আল্লাহ কত বড় হয়ে গেছে। জানো বাবা, তোমাকে সেই ছোট্ট বেলায় দেখেছি। কত হিসু করছো আমার কোলে, তার কোনো হিসাব নাই। যা কথা বলছি এখানে, আর উনি চলেন গেলেন। কোথায় হিসু করছি, কোথায় হাগু করছি? হায়রে আল্লাহ, উঠায় নাও আমারে। যাই হোক, আমি সোফা রুমে গিয়ে বসলাম। আম্মু আর রাবেয়া আন্টি কথা বলতে বলতে উপরে চলে গেল। একটু পর আম্মু নিচে আসলো, এসে আমাকে বলল, আম্মু এই মুখ এমন করে রাখছিস কেন? একটু হাসি খুশি থাক। আমি হায়রে আম্মু, বুঝলা না তুমি? আমার কান্না আসছে। আম্মু চুপ কর, একটু পর বউ আসবে তোর সামনে। প্রায় 45 মিনিট বসে আছি, মহারানীর আসার কোনো খবর নাই। অবশেষে আসলো, মহারানীকে দেখেই। মহারানীকে দেখেই আমি তো পুরা টাস্কি খেয়ে গেলাম। আরে এটা তো মিথিলা আপু, যার পিছনে পিছনে আমি এতদিন ঘোরাঘুরি করেছি। তার মানে মিথিলা রাবেয়া আন্টির মেয়ে। আহ, মিথিলা আমার বউ হবে। এ যেন মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো। যাই হোক, মিথিলা একটা শাড়ি পরে এসেছে, দেখেই আমি হা করে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার এমন হা করে তাকিয়ে থাকা দেখে আম্মু আমাকে একটা টোকা দিল, তারপর বাস্তবে ফিরে আসলাম। মিথিলা এসে আমাকে চা দিল। আমার মনের ভিতর তো তখন লাড্ডু ফুটছে। বিদ্যা বালানের গানটা মনের ভিতর বাজতেছে, উলালা উলালা তুহি মেরাই ফ্যান্টাসি। মিথিলা এসে আম্মু সালাম দিয়ে ভিতরে চলে গেল। আমিও সোফায় বসে রইলাম। আম্মু অনেকক্ষণ রাবেয়া আন্টির সাথে বসে বসে গল্প করল। তারপর বিয়ের দিন তারিখ ঠিক করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি সানি আর আয়মানকে গ্রুপ কল দিলাম। আমি এই হারামির দল, কোথায় তোরা? আয়মান কেন, কি হইছে? আমি সেটা পরে বলবো,
তাড়াতাড়ি রেস্টুরেন্টে আয়, তোদের ট্রিট দিব। ট্রিটের কথা শুনে দুজনেই লেজ উঠিয়ে চলে আসলো। সন্ধ্যায় ওদের সাথে রেস্টুরেন্টে গেলাম। সানি মামা, ঘটনা কি হঠাৎ করে ট্রিট? আমি, দোস্ত কাম তো হয়ে গেছে। আয়মান কি মেয়ে পছন্দ হইছে নাকি? আমি, হুম, ঠিক বলছিস। সানি, তুই না বললি এই বিয়েটা তুই করবি না? আমি, আরে সেটা তো আগে বলেছিলাম, কিন্তু পাত্রী দেখার পর সব ঠিক হয়ে গেছে। আয়মান, তা পাত্রীটা কে? আমি, তোদের মিথিলা আপু। সানি, আমাকে ক্যাম্পাসের মিথিলা আপু নাকি? যার জন্য তুই কুত্তার মতো পিছন পিছন হাঁটতি। আমি, এই সালারপুর, চুপ কর, আমি কারো পিছনে ঘুরি নাই। আর হে, সেই মিথিলাই আম্মুর বান্ধবীর মেয়ে। আয়মান, সিরিয়াসলি? দোস্ত, এই তো মেঘ না চাইতে বৃষ্টি আসার মতো। আমি, হুম, আজকে যা ইচ্ছা খেয়ে নে, টাকা আমি দিমু। সানি, তো বিয়ে কখন? আমি, আগামী শুক্রবার। কালকে থেকে কেনাকাটা শুরু, তোরা কেউ আর ক্লাসে যাস না এই সপ্তাহ, কাজ আছে। এরপর ওদের ট্রিট দিয়ে বাসায় চলে আসলাম। কিছুতেই ঘুম আসছে না, ভাবছি মিথিলাকে কল দিয়ে কিছুক্ষণ প্রেম করব। না থাক, বিয়ের পর চুটিয়ে প্রেম করা যাবে, এই কয়েকদিন একটু পার্ট নিয়ে থাকি। পরের দিন সবাই মিলে কেনাকাটা শেষ করলাম। আস্তে আস্তে বাসায় মেহমান আসতে শুরু করছে। আম্মু সবাইকে ইনভাইট করে দিছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো, সবাই অনেক ব্যস্ত। আমিও মোটামুটি ব্যস্ত ছিলাম। অবশেষে বিয়েটা হয়ে গেল। আমি, সানি আর আয়মান ছাদে বসে বসে গল্প করছি। এদিকে মিথিলা বাসরঘরে বসে আমার জন্য ওয়েট করছে। আমার তো আর এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না, কিন্তু দুই হারামি আমাকে যেতে দিচ্ছে না। রাত প্রায় 12টা, আমি তখনও ছাদে বসে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় আম্মু আসলো। আম্মু, কিরে তুই এখনো বসে আছিস যে? আমি তো কি করব? আম্মু, কি করবি মানে? যা ঘরে যা, মেয়েটা সেই কখন থেকে একা একা বসে আছে। সানি আন্টি, আমরা ওকে অনেকবার বলেছি কিন্তু ও আমাদের কথা শুনছে না। পুরোটা মিথ্যা। আমি সানির কথা শুনে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকালাম, তখন আম্মু বলল, আম্মু যা, তাড়াতাড়ি ঘরে যা। আমি, ঠিক আছে যাচ্ছি, তুমি নিচে যাও। একটু পর আম্মু চলে গেল। আমি সানিকে একটা লাথি দিয়ে বললাম, আমি, এই হারামখোর, তুই আমাকে অনেক যেতে বলেছিস। শালা, তোর জন্য আমি যেতে পারছি না আর তুই বলছিস আমাকে যেতে বলেছিস। সানি, আরে মামা, রাগ করস কেন? আন্টি একটু পাম দিলাম আর কি। আয়মান, আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি ওকে যাচ্ছি, দোয়া করিস। সানি, এই শোন। আমি, হুম বল। সানি, মনে বিড়াল মারিস, তোর ক্ষমতা দেখিয়ে দিবি, না হলে পুরুষ জাতি তোরে ধিক্কার দিবে। আমি, চুপ কর, আমি যাচ্ছি। সানি, আচ্ছা ঠিক আছে যা, যদি বেঁচে থাকিস তাহলে কাল দেখা হবে। আমি একটা হাসি দিয়ে নিচে চলে আসলাম। বাসরঘরের সামনে দাঁড়িয়ে আছি, কেমন জানি ভয় লাগছে, আবার লজ্জাও। আহারে, নিজের ঘরে নিজে যাব আর সেখানেই ভয় লাগছে। 1 কেজি সাহস নিয়ে দরজাটা খুললাম, ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। দেখলাম মিথিলা মোবাইলে কার সাথে কথা বলছে, আমাকে দেখেই মোবাইলটা রেখে দিয়ে চোরের মতো হয়ে গেল। মোবাইলটা রেখে দিল। আমি গিয়ে সামনে দাঁড়ালাম, ভাবছি সে হয়তো সালাম করবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম সে এখনো বসে আছে। আমি মনে করছি আমি তার জুনিয়র, তাই হয়তো সালাম করতে লজ্জা লাগছে বা করবে না। থাক, করা লাগবে না, একটা সালাম আর কিছু যায় আসে না। আমি গিয়ে খাটের উপর বসলাম, তখন মিথিলা বলল, মিথিলা, তোর সাথে আমার কিছু কথা আছে।
বাহ, শুরুতেই তুই। আমি বললাম, আমি কি কথা বলেন? মিথিলা, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। মুহূর্তেই যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল। নিজেকে শক্ত করে বললাম, আমি কেন পারবেন না? আর সে কথা বিয়ের আগে বলেননি কেন? মিথিলা, বলিনি কারণ আম্মুর কথার উপর আমি কোনো কথা বলতে পারবো না। তাছাড়া বাবা অসুস্থ, এখন যদি আমি বিয়েতে না করি তাহলে বাবা হয়তো আরও বেশি অসুস্থ হয়ে যাবে। আমি আপনার বাবা মায়ের কথা চিন্তা করে আপনি আমার লাইফটা নষ্ট করে দিলেন কেন? আপনার যদি বিয়েতে মতো না থাকতো আপনার বাবা মাকে বলতেন। মিথিলা, বলে কোনো লাভ হবে না, ওরা কিছুতেই আমার কথা শুনবে না। আমাকে বলতেন, আমি আম্মুকে বলে দিতাম যে আপনাকে আমার পছন্দ হয়নি। মিথিলা, আমি রাশেদকেও অনেকবার বলেছি পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন নাকি কিছু করতে পারবে না। কিছুদিন সময় লাগবে। আমি রাশেদকে? মিথিলা, আমার বয়ফ্রেন্ড। মাথা নিচু করে। আমি তো এখন আপনি কি চান? মিথিলা, ডিভোর্স। কথাটা শুনে বুকের ভিতরটা কেমন যেন কেঁদে উঠল। আমি ডিভোর্স তো আর বললেই হয়ে যাবে না, কমপক্ষে 6 মাস একসাথে থাকতে হবে। মিথিলা, কি 6 মাস? তোকে তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। আমি ডিভোর্স পেতে হলে 6 মাস সহ্য করতে হবে। মিথিলা, আচ্ছা ঠিক আছে। আর হে, আরেকটা কথা। আমি কি? মিথিলা, এই 6 মাস কোনোভাবেই আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না। আমি ওকে। এই 6 মাস সবার সামনে অন্তত বউয়ের মতো থাকবেন। মা যদি জানতে পারে অনেক কষ্ট পাবে। আর আমি মায়ের কষ্ট সহ্য করতে পারি না। মিথিলা, আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুম থেকে চলে যাচ্ছি, এমন সময় মিথিলা আবার ডাক দিল। মিথিলা, এই কই যাস? আমি বাইরে। এখানে থেকে কি করব? মিথিলা, না, তুই বাইরে যাবি না। আমি কেন? মিথিলা, বাইরে গেলে সবাই সবকিছু বুঝে যাবে। বাহ, বুদ্ধি আছে। এরপর আমি খাটে ঘুমাতে যাব, এমন সময় মিথিলা আবারও চিৎকার দিয়ে ডাক দিল। মিথিলা, এই কি করছিস? আমি কেন ঘুমাবো? মিথিলা, তো খাটে কেন? আমি তাহলে কোথায় ঘুমাবো? মিথিলা, তুই খাটে ঘুমাতে পারবি না। সোফায় ঘুমা। আমি কেন? খাটে ঘুমালে সমস্যা কি? মিথিলা, বললাম না তোকে স্বামিনী হিসেবে মানি না, তাহলে খাটে ঘুমাবি কেন? আমি আর কিছু না বলে একটা বালিশ সোফায় রেখে বারান্দায় চলে গেলাম। ভাবতে লাগলাম, কোনো অপরাধের কারণে আল্লাহ এত শাস্তি দিচ্ছে আমাকে। বাইরে তাকিয়ে দেখি সবাই ব্যস্ত। বাবুর্চিরা এদিক ওদিক ঘুরছে। আম্মুও সবার সাথে বসে বসে গল্প করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার রুমে চলে আসলাম। দেখি মিথিলা কার সাথে মোবাইলে কথা বলছে। আমাকে দেখে আবার মোবাইল রেখে দিল। আমি লাইট বন্ধ করে ঘুমাতে যাব, এমন সময় মিথিলা আবারও ডাক দিল। মিথিলা, কিরে, লাইট কেন অফ করছিস? আমি তো লাইট জ্বালিয়ে কেউ ঘুমায় নাকি? মিথিলা, আমি তোকে বিশ্বাস করতে পারছি না। তুই লাইট দে। ধুর, এই রুমেই থাকব না। মিথিলা, এই কই যাস? আমি জাহান্নামে। আপনি তো আমাকে বিশ্বাস করছেন না। এখানে থেকে কি করব? মিথিলা, আচ্ছা ড্রিম লাইটটা জ্বালিয়ে রাখো। আমি আর কিছু না বলে ড্রিম লাইটটা জ্বালিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল মিথিলা মায়াবী মুখটা দেখে। আহ, কি সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে নিষ্পাপ একটা শিশু ঘুমিয়ে আছে। হুমায়ুন আহমেদ বলেছিল যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দর। মিথিলা সেই হুমায়ুন আহমেদের অজানা সুন্দরী নারী। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওর ঘুমটা ভেঙে যায়,
আমাকে দেখার আগেই আমি আবার ঘুমের ভাব ধরে সোফায় শুয়ে রইলাম। মিথিলা উঠে ফ্রেশ হতে চলে গেল। আমিও উঠে নাস্তা করে বাইরে চলে গেলাম। সানি আর আয়মানকে গতকাল রাতের ঘটনাগুলো খুলে বললাম। সানি, সত্যিই মিথিলা তোর কাছে ডিভোর্স চাইছে? আমি কি মিথ্যা বলছি? আয়মান, তো এখন কি করবি? দেখা যাক, ডিভোর্স দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই। তোদের কোনো উকিল পরিচিত আছে? সানি, আমার কাকা আছে। আচ্ছা, আমি তোকে সব কাগজপত্র দিব, তুই তোর কাকার সাথে কথা বলে রাখিস। সানি, ওকে, চল, এখন মন খারাপ করে বসে থেকে লাভ নাই, একটু ঘুরে আসি। আয়মান, ও ঠিক বলছে। আচ্ছা ঠিক আছে, চল। সারাদিন ওদের সাথে ঘোরাঘুরি করে রাত 9টায় বাসায় ফিরলাম। দেখি আব্বু আম্মু সবাই রেগে আগুন হয়ে আছে। বাবা, কিরে, তুই সারাদিন কোথায় ছিলি? এই তো সানি আর আয়মানের সাথে। আম্মু, মোবাইল ধরিসনি কেন? সাইলেন্স ছিল। বাবা, তোর মধ্যে কি কোনো সেন্স নাই? বাসায় নতুন বউ রেখে বাইরে ঘুরতে লজ্জা করে না? এমন বউ দিয়েছ যে আমার লাইফটাই শেষ করে দিল, আসতে বললাম। বাবা, কি বললি? কিছু না। আম্মু, খেতে আয়। খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। আর কোনো কথা না বলে সোজা রুমে গেলাম। গিয়ে দেখি মিথিলা কার সাথে মোবাইলে কথা বলছে। আমাকে দেখে মোবাইলটা রেখে দিল। ওর এসব কাণ্ড দেখে মাথায় পুরো রক্ত উঠে গেল। আমাকে বলল, মিথিলা, এই ডিভোর্সের ব্যাপারে কিছু করেছিস? উকিলের সাথে কথা হইছে, অন্তত 6 মাস একসাথে থাকতে হবে। মিথিলা, তোরে তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। না হলে এখানে আছেন কেন? চলে যান এখান থেকে। এতই যখন তারা বিয়ে কেন করেছেন? মিথিলা, তোকে বিয়ে করতে তো আমার বয়ই গেছে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? তোর সাথে আমার যায়? ভদ্রভাবে কথা বলুন, এটা আমার বাসা, আপনার নয়। মিথিলা, তোর বাসা দেখে আমাকে ধমকাচ্ছিস? লজ্জা হওয়া উচিত তোর। ধুর, ভালো লাগে না, কেন যে এই ফালতু মেয়েকে বিয়ে করতে গেলাম কে জানে। রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেলাম। ছাদে অনেকক্ষণ বসে থাকার পর রুমে আসলাম, তখনও দেখলাম মিথিলা কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে আরও হেসে কথা বলছে। কিছু না বলে বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিথিলা বিছানায় নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। মোবাইলটা টেবিলের উপর রাখা। তাড়াতাড়ি উঠে মোবাইলটা নিলাম। বাহ, লক করা নেই। সাথে সাথে মেসেজগুলো দেখতে লাগলাম। মেসেজ দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে আছে। নাম্বারটা নিয়ে নিলাম। দরজার আওয়াজ শুনলাম, মনে মিথিলা আসছে। মোবাইলটা রেখে তাড়াতাড়ি বাইরে চলে গেলাম। এভাবেই মিথিলা আর আমার দিনগুলো চলতে লাগল। কলেজে যাওয়া শুরু করলাম। পরের দিন থেকে মিথিলা ও যায়। আম্মু বলছে দুজনকে একসাথে যাওয়ার জন্য, কিন্তু মিথিলা আমাকে পার্সোনালি নিষেধ করে দিয়েছে। সে আমার সাথে যাবে না। সেদিন ক্লাস শেষ করে বাইরে এসে দেখি মিথিলা তার বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। দেখেই রাগ হতে শুরু করল। কাছে গেলাম। চলেন। তামান্না কোথায়? বাসায়। মিথিলা, তোর সাথে যাব না, তুই যা। তুই বলার কারণে সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে। মিথিলা, ওই কুত্তা, তোরে না বলছি আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না। যা, তুই তোর মাকে নিয়ে থাক। মাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। মিথিলা বললে, কি করবি? আপনি বাসায় চলুন। এ কথা বলে ওর হাতটা ধরে টানতে চাইছি, এমন সময় ঠাসঠস আমার গালে একটা চড় বসিয়ে দিল।
মিথিলা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? বেহায়া কোথাকার! এ কথা বলে মিথিলা উঠে চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। পুরো ক্যাম্পাসের ছাত্র ছাত্রী আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় মাথা কাটা গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে একটা পার্কের পাশে এসে বসে রইলাম। এমন সময় মিথিলা মোবাইকে থেকে নেওয়া নাম্বারটার কথা মনে হল। চিন্তা করলাম কল দিব, কিন্তু না দিলাম না। নাম্বারটা সেভ করে নিলাম। ইমোতে কানেক্ট হওয়ার পর প্রোফাইলের ছবিটা দেখলাম। একটুয়া সুন্দর হ্যান্ডসাম ছেলে বাইকের উপর বসে আছে। মনে হয় এই ছেলের সাথেই মিথিলার রিলেশন চলছে। ছেলেটাকে দেখে কেমন যেন মনে হলো প্লে বয়। আমি ছবিটা নিয়ে আমাদের বন্ধুদের গ্রুপে দিলাম আর বললাম এই ছেলেকে দেখার সাথে সাথেই আমাকে কল দিতে। তারপর ওখানে আরও কিছুক্ষণ থেকে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার সাথে সাথেই আম্মু এসে ঠাসস করে একটা চর বসিয়ে দিল। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। আমি মারলে কেন? আম্মু, বেশ করেছি, তোকে আরও মারা উচিত। আমি কেন, কি করেছি আমি? আম্মু, লজ্জা করে না তোর বাসায় বউ রেখে অন্য মেয়ে নিয়ে পার্কে ঘুরতে? আমি মানে? কে বলেছে এসব? আম্মু, মিথিলা তোকে আর একটা মেয়েকে একসাথে দেখেনি? তোকে নিষেধ করার কারণে তুই মিথিলাকে সবার সামনে মেরেছিস? শুনেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আম্মু, আমার কথাটা শুনো। আম্মু, চুপ কর, আমাকে আম্মু বলবি না। আমি কোনো দিন চিন্তাও করিনি তুই এত খারাপ হয়ে যাবি। আম্মু, সবকিছু মিথ্যা। আম্মু, আমি জানি, তুই যা আমার চোখের সামনে থেকে। তোকে যেন আর না দেখি। ধুর, কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম কে জানে। অপরাধ না করেই অপরাধী হয়ে গেলাম। নিজেও মাও বিশ্বাস করছে না। ব্যাগটা নিয়ে বাইরে চলে গেলাম। অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম রাত অনেক বেশি হয়ে গেছে। বাসায় না গিয়ে সানির বাসায় চলে গেলাম। সানি, কিরে রাতের বেলা তুই এখানে? আমি কেন, সমস্যা হচ্ছে নাকি? হলে বল, চলে যাচ্ছি। সানি, আরে পাগল নাকি, কিসের সমস্যা? তোকে তো জোর করেও নিয়ে আসা যায় না। কিন্তু নিজে থেকে আসলি তাও রাতের বেলায়, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা বাদ দে, ভিতরে আয়। ভিতরে যাওয়ার পর ওর আব্বু আম্মুকে সালাম, ওর রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসলাম, দেখি আব্বু বারবার কল দিচ্ছে। আমি কেটে দিয়ে সুইচ অফ করে দিলাম। সানির আম্মু এসে খাওয়ার জন্য ডাকতে লাগল। দুজনে গিয়ে খেয়ে আসলাম। সানি বলল, সানি এবার বল কাহিনী কি? আমি পুরো ঘটনাটা সানির সাথে শেয়ার করলাম। সানি বলল, সানি, তাহলে এই ব্যাপার। আচ্ছা, তোর কাকার সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলেছিস? সানি, কিছু দিনের মধ্যে ডিভোর্স পেপার চলে আসবে। তুই একটু বলিস যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। সানি, আচ্ছা ঠিক আছে। তারপর সানির সাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সানিদের বাসা থেকে সরাসরি কলেজে চলে গেলাম। ক্লাস করতে ভালো লাগছে না, তাই বাইরে এসে আমি সানি আর আয়মান গাছতলায় বসে আছি। দেখলাম মিথিলা একটা ছেলের সাথে বাইকে করে কলেজে আসছে। বাইক থেকে নেমে ছেলেটার হাত ধরে উপরে যেতে লাগল। দেখেই আমার মাথা খারাপ হয়ে গেল। আরে সে তো এখনো আমার বউ। ডিভোর্স হওয়ার পর সে যা ইচ্ছা করুক, কিন্তু এখন কেন? রাগে আমার লোম দাঁড়িয়ে গেল। তারপর আমি উঠে মিথিলার কাছে যেতে লাগলাম। সানি, কিরে কই যাস? তোরা দাঁড়া, আমি আসছি। আয়মান, দাঁড়া, আমরাও আসছি। তারপর তিনজনে মিলে মিথিলার সামনে গেলাম। আপনি এই ছেলেটার হাত ধরেছেন কেন? মিথিলা, সেটা কি তোকে বলতে হবে? অবশ্যই, ভুলে যাবেন না আমি আপনার স্বামী। মিথিলা, তোকে আমি স্বামী হিসেবে মানি না। তোকে না বলেছি আমার উপর অধিকার খাটাতে আসবি না।
আমি আপনি না মানলে কিছু করার নাই, আপনি এখনো আমার স্ত্রী। আমাদের এখনো ডিভোর্স হয়নি। সো আপনাকে আমার কথা মতো চলতে হবে। মিথিলা, যদি না চলি? কি করবি? আমি দেখবেন কি করব? মিথিলা, কি করবি তুই দেখা। আমি আস্তে আস্তে মিথিলার কাছে যেতে লাগলাম আর সে পিছাতে লাগল। আমি মিথিলার সামনে গিয়ে মিথিলার পাশে থাকা ছেলেটা একটা ঘুষি মারি। আমার কর্মকাণ্ড দেখে সবাই হা করে তাকিয়ে আছে। ছেলেটার কলার চেপে ধরলাম। আমি, এই হালারপুত, কি নাম তোর? লজ্জা করে না অন্যের বউয়ের সাথে প্রেম করতে? ছেলে, তুই জানিস আমি কে? তুই আমেরিকার প্রেসিডেন্ট হলেও আমার দেখার টাইম নাই। তোকে যদি মিথিলার সাথে দেখি তোর খবর আছে। ছেলে, দেখ তোর কি হাল করি। সাথে সাথে মোবাইলটা বের করে কাকে যেন কল দিতে চাইছিল। আমি মোবাইলটা নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেললাম, তারপর ছেলেটাকে আরও একটা ঘুষি দিলাম। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। সানি আর আয়মান এসে আমাকে টেনে নিয়ে গেল। মিথিলা আমার রেগে যাওয়া দেখে ভয় কাঁপতে লাগল। সানি আর আয়মানের সাথে নিচে চলে আসলাম। কলেজের পেছনে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম। কিছুই ভালো লাগছে না। কলেজ ছুটি হয়ে গেছে। সানি, আমি আর আয়মান বসে রইলাম। অনেকক্ষণ পর আমরাও উঠে হাঁটা দিলাম। পরে সানি আর আয়মানের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ওরাও ওদের বাসায় চলে গেল। দুপুরবেলা রাস্তায় মানুষজন খুব একটা বেশি নাই, একেবারে নেই বললেই চলে। খেয়াল করে দেখলাম দুই ছেলে সিগারেট টানতে টানতে আমার পিছনে আসতে লাগল। আর একটু যাওয়া পর আর চারজন একটা গলি থেকে বের হয়ে আসলো। দেখতে মাস্তান টাইপের, আমার পিছু পিছু আসতে লাগল। হঠাৎ করে একটা ছেলে পেছনে থেকে আমার ঘাড়ের উপর হাত দিয়ে চাপ দেয়। আমি পেছনে তাকাই। আমি, কি সমস্যা? ঘাড়ে কেন হাত দিলেন? ছেলে, আগুন আছে? সিগারেট ধরাবো? আমি, না, আমি ওসব খাই না। অন্য একটা ছেলে আইছে, আমার লক্ষ্মী ছেলে ওসব খায় না। আমি, কি ব্যাপার, আপনাদের সমস্যা কি? আমার কোনো কথার উত্তর না দিয়ে একটা ছেলে এসে আমার মুখ চেপে বাকিগুলো এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। একা ওদের সাথে পেরে উঠতে পারছি। ওরা অনেক বাজেভাবে আমাকে মারে। দুইজনে আমার হাত ধরে রাখে, বাকিগুলো মুখে আর বুকে ঘুষাতে লাগে। মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি দাঁড়িয়ে থাকতে না পেরে শুয়ে গেলাম। দেখলাম মিথিলা আর ওই ছেলেটা বাইক নিয়ে আসলো। ছেলেটা সবাইকে বলল, মরে গেলে নদীতে নিয়ে গিয়ে ফেলে দিস। মিথিলা ওর কথা শুনে হাসছে। তারপর দুজনে বাইক নিয়ে চলে গেল। একটা ছেলে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান আসলো, নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম আয়মান আর সানি পাশে বসে আছে। সানি, এখন কেমন লাগছে? আমি, মোটামুটি। আম্মু কই? আয়মান এতক্ষণ ছিল, আমরা তাকে বাসায় পাঠাই দিছি। এই 2 দিন এখানে থেকে তিনিও অসুস্থ হয়ে গেছে। তার মানে 2 দিন পর জ্ঞান আসলো। শরীরের প্রত্যেকটা অঙ্গ ব্যথা করছে। অনেক কষ্টে উঠে বসলাম। তারপর ওদের বললাম, মিথিলা আসছিল? আয়মান একবার আসছিল, ওর বাবা নাকি অসুস্থ, সেখানে চলে গেছে। ও আচ্ছা। সানি, তোর এই অবস্থা কি করে হলো? আয়মান, এই তুই পাগল হয়েছিস। ও ঠিক মতো কথাই বলতে পারছে না আর তুই ঘটনা জিজ্ঞেস করতেছিস। আচ্ছা, বাসায় চল, ওখানে বলবো। সানি, এখন বাসায় যাওয়া যাবে না। তোর আরো 2 দিন থাকতে হবে। এখানে থাকতে ভালো লাগছে না, আম্মুকে একটা কল দে। আজকেই চলে যাব। তারপর আম্মু আসলো, এসে আমাকে ধরে কান্নাকাটি শুরু করে দিল। ডাক্তারের কাছ থেকে অনুমতি নিয়ে বাসায় চলে গেলাম।
সেদিন রাতে সানি আর আয়মান আমার সাথেই ছিল, তাদের সব ঘটনা খুলে বলি। সানিকে বললাম তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা যেন রেডি করে। সেদিন তিনজন একসাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দেখি মিথিলা ওর বাবার বাড়ি থেকে চলে আসছে। আমাকে দেখে বলল, কিরে বেঁচে আছিস? আমি তো ভাবছি মারা গেছিস। রাগে আমার রক্ত গরম হয়ে গেল। সানি আর আয়মান সবকিছু শুনে ফেলেছে। ওদেরকে দেখে মিথিলা চোরের মতো রুম থেকে বের হয়ে গেল। সেদিন থেকে ওর সাথে কথা বলি না, এমনকি নিজের রুমেও যাই না। অসুস্থতার জন্য কলেজে যেতে পারছি না। মিথিলা ঠিকই যাচ্ছে, কলেজে গিয়ে যে কি করে সেটা আমি খুব ভালো করেই জানি। এভাবে আরও এক সপ্তাহ কেটে গেল, মিথিলার ব্যবহার আরও খারাপ হতে লাগল। একদিন সকালবেলা ঘুরতে বের হয়েছি, এমন সময় ফাহাদের কল আসলো। আমি কিরে কি অবস্থা? ফাহাদ এই তো মোটামুটি। তোর কি অবস্থা? আমি আছি আগের মতো। ফাহাদ বন্ধু তুই যে একটা ছেলের ছবি দিয়েছিলি মনে আছে? আমি কি হইছে এখন? ফাহাদ ওই ছেলেটা একটা মেয়ের সাথে পার্কে বসে আছে। আমি আরে কি বলিস কোনো পার্ক? ফাহাদ ঠিকানা দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। মিথিলা কি কলেজের নাম দিয়ে ছেলেটার সাথে পার্কে গেছে? কেমন জানি খারাপ লাগছে, বিয়ের পরও এসব করে। আর ছেলেটাই বা কেমন? অথচ মা মিথিলার কথা শুনে আমাকেই অবিশ্বাস করে। না এত কিছু ভেবে লাভ নেই, আগে পার্কে যাই, দুজনের একসাথে কয়েকটা ছবি নিই, তারপর আম্মুকে দেখাবো, সহজেই ডিভোর্সটা হয়ে যাবে। তাড়াতাড়ি পার্কে গেলাম, ফাহাদও সেখানে দাঁড়িয়ে আছে, দুজনে ভিতরে গেলাম। দেখলাম সেই ছেলেটা যে লোক পাঠিয়ে আমাকে মেরেছে মিথিলাকে বাইকে উঠিয়ে ঘোরাফেরা করে। ছেলেটাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু মেয়েটাকে দেখা যাচ্ছে না। আমার কেমন যেন মনে হচ্ছে এই মেয়েটা মিথিলা নয়। উল্টো পথে গিয়ে দেখি আসলেই মেয়েটা মিথিলা নয়, তার মানে ছেলেটা এই রকম আরও অনেক মেয়ের সাথেই প্রেমের অভিনয় করে। সালারে দেখলেই মনে হয় একটা প্লে বয়। কোনো কিছু না ভেবে ভিডিও করা শুরু করলাম। বাহ, কি সুন্দর একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে, হাতে হাতে রেখে হাসাহাসি করছে। ফাহাদকে বললাম তুই ভিডিও করতে থাক, আমি যেটুকু করেছি সেটা মিথিলাকে পাঠাই। সাথে সাথেই মিথিলাকে পাঠিয়ে দিলাম। মিথিলা ভিডিওটা দেখে আমাকে কল দেওয়া শুরু করল, আমি ধরলাম না। তারপর সে আমাকে একটা SMS দিল জায়গাটা কোথায় সেটা বলার জন্য। আমি পার্কের নাম সেন্ড করে দিলাম। 10 মিনিটের মধ্যেই মিথিলা সেখানে এসে হাজির। আমি আর ফাহাদ লুকিয়ে গেলাম। মিথিলা পাগলের মতো ছেলেটাকে খুঁজতে লাগল, তারপর ছেলেটাকে দেখে ফেলে। ছেলেটার সামনে গিয়েই ওর শার্টের কলার চেপে ধরে ঠাসস ঠাসস 2টা চড় বসিয়ে দেয়। ছেলেটা রাগী দৃষ্টিতে মিথিলার দিকে তাকায়। মিথিলা বলতে থাকে, মিথিলা ছি, তোর লজ্জা করে না আমার সাথে রিলেশন করে এখন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতে? ছেলে তুমি যা ভাবছ তা নয়, আমার কথাটা একটু শুনো। মিথিলা কি শুনব তোর কথা? যা দেখার তা তো নিজের চোখেই দেখলাম। মিথিলার কথা শুনে ছেলেটার পাশে থাকা মেয়েটা রেগে যায়, তারপর সেও ছেলেটা একটা চড় দিয়ে চলে যায়। আমি আর ফাহাদ বসে বসে হাসতেছি। শালা প্লে বয়, এবার খেলা সামলা। মেয়েটা চলে যাওয়ার পর ছেলেটা মিথিলার গালে একটা চড় বসিয়ে দেয়। সাথে সাথে আমার মাথা খারাপ হয়ে গেল, ইচ্ছা করছিল ছেলেটাকে মেরে পুঁতে ফেলি। কিন্তু না, মিথিলাও আমাকে অনেক কষ্ট দিয়েছে, এবার বুঝুক ভালোবাসার মানুষ কষ্ট দিল কেমন লাগে। বেশি আলগা পীড়িত দেখালে এমনটাই হয়। ছেলেটা মিথিলাকে বলতে লাগল, ছেলে এই তুই আমাকে ফারিয়ার মেয়েটা সামনে অপমান করলি কেন? মিথিলা বেশ করেছি, তুই আমার সাথে রিলেশনে থেকে আবার অন্য মেয়ের সাথে কি? ছেলে কি
তোর সাথে রিলেশন? হা হা হা, কি করে ভাবলি আমি তোর সাথে প্রেম করতেছি? মিথিলা মানে? ছেলে মানে আমি তোর সাথে কোনো রিলেশন করিনি, যা ছিল সেটা হচ্ছে টাইম পাস। আর তোর মতো মেয়েকে আমি আমার স্ত্রী বানাবো সেটা ভাবলি কি করে? মিথিলা কেন আমি কি করছি? পারবি না কেন? ছেলে যে মেয়ে বাসায় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, বিয়ের পরও অন্য ছেলের সাথে রিলেশন করে তাকে আমার বউ বানাবো, এটা জীবনের সম্ভব নয়। মিথিলা প্রপোজ করার সময় এটা মনে ছিল না? ছেলে সব ছিল, তোর সাথে জাস্ট টাইম পাস করেছি, টাকা নেওয়ার জন্য আর তোর শরীর ভোগ করার জন্য। টাকা তো খেয়েছি কিন্তু শরীরটা এখনো বাকি আছে। আর আমি বিয়ে করব ফারিয়াকে। ওর বাবার অনেক টাকা। তোর বাবার কি আছে? মিথিলার সাথে সাথেই ছেলেটাকে আরও একটা চড় মারে, তারপর কান্না করতে করতে বলে, মিথিলা তোর মতো বাটপার আমি কখনো দেখিনি, তোর জন্য আমি রানাকে অনেক কষ্ট দিয়েছি। আজ থেকে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। আর কখনো আমার সামনে আসবি না। এ কথাগুলো বলে মিথিলা কাঁদতে কাঁদতে চলে যায়, ছেলেটা গালে হাত দিয়ে আবুলের মতো দাঁড়িয়ে থাকে। মিথিলার কথা ভেবে খারাপ লাগছে, বেচারি সত্যিই অনেক ভালোবাসত ছেলেটাকে। আবার অনেক আনন্দও লাগছে যে ফকিন্নি আমার সাথে অনেক বাজে বিহেভ করেছে। এবার খেলা বুঝো। আর কিছুদিন আমিও তোরে ডিভোর্স দিব। তখন বুঝবি তোর জীবনে এই রানার গুরুত্ব কি পরিমাণ ছিল। যাই হোক, ফাহাদকে একটা ধন্যবাদ দিলাম, সে ছেলেটাকে না দেখলে হয়তো ছেলেটা মিথিলার সাথে শারীরিক রিলেশনও করে ফেলত। আল্লাহ বাঁচাইছে। আমি মোবাইলটা বের করে আমাদের বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ লিখলাম, দুপুরে সবাই বিএফজি রেস্টুরেন্টে আসিস, আমি ট্রিট দিব। মেসেজ পেয়ে সবাই লেজ উঠিয়ে ট্রাঙ্ক রোড চলে আসলো, সবাই সেখান থেকে বিএফজিতে গেলাম। আমি, সানি, আয়মান, হাকিম আর ফাহাদ সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আয়মান আমাকে জিজ্ঞেস করল, হঠাৎ ট্রিট কেন? আমি সব ঘটনা খুলে বললাম। সবাই মোটামুটি খুশি। সানিকে জিজ্ঞেস করলাম ডিভোর্স লেটার ঠিক হতে আর কয়দিন লাগবে, সে বলল আর কিছু দিনের মধ্যে হয়ে যাবে। বিকালে আর বাসায় গেলাম না। সবাই মিলে আড্ডা দিলাম, রাতে বাসায় গেলাম। আম্মু কিরে সারাদিন কই ছিলি? আমি এই তো বন্ধুদের সাথে। আম্মু এই অসুস্থ শরীর নিয়ে বন্ধুদের সাথে কি? এই তোর সাথে কি মিথিলার কিছু হইছে? আমি না, কেন? আম্মু দুপুরে এসে না খেয়ে শুয়ে আছে, অনেকবার ডেকেছি, খাবে না বলেছে, রুম থেকে বের হচ্ছে না। আমি কিছু জানি না, যদিও সব জানি তবুও কিছু বললাম না। আম্মু দেখতো বাবা, মেয়েটা কিছু খাচ্ছে না। এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। নিজের ছেলে যে না খেয়ে আছে সেদিকে খেয়াল নেই। আমি আচ্ছা দেখতেছি। আম্মু হুম, যা ডেকে নিয়ে আয়। দুজনে একসাথে খেতে আয়। তারপর রুমে গেলাম, দেখি মিথিলা উল্টো হয়ে শুয়ে আছে, আমাকে দেখেই উঠে বসল। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে এসে বললাম, আমি আম্মু খাওয়ার জন্য ডেকেছে, খেতে চলেন। মিথিলা আমি খাবো না, তুমি খেয়ে নাও। আমি তো অবাক হয়ে গেলাম, যে মেয়ে আমাকে তুই ছাড়া কথা বলতো না আর সেই আমাকে তুমি করে ডাকছে। আমি খাবেন না কেন? দুপুরেও তো কিছু খাননি, আম্মু বলল। আপনার মুখে এগুলো কিসের দাগ? যদিও সব জানি। মিথিলা কিছু মশা মারতে গিয়ে। আমি খেতে আসেন, সবাই বসে আছে। আর কিছু না বলে খেতে চলে গেলাম, খাওয়া শুরু করে দিলাম কিন্তু সে আসছে না। আমি কিরে মিথিলা আসছে না? আমি না। আম্মু কেন, কিছু হইছে?
আমি শরীর খারাপ মনে হয়। আম্মু ও আল্লাহ, কি বলিস? ডাক্তারকে কল দে। আমি আরে ধুর তেমন অসুস্থ না, ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি আর আম্মু খেয়ে নিলাম। চলে যাওয়ার সময় আম্মু বলল, আম্মু রানা, আমি কিছু বলবে? আম্মু বলছিলাম কি, তুই খাওয়ারটা রুমে নিয়ে যা, ওর খিদা লাগলে খেয়ে নিবে। প্লিজ বাবা, না করিস না। কি আর করা, ইচ্ছা না থাকা সত্ত্বেও খাওয়ারগুলো রুমে নিয়ে গেলাম। খাওয়ারগুলো টেবিলের উপর রাখলাম। মিথিলাকে বললাম, আমি ভাত নিয়ে আসছি, খেয়ে নিন। মিথিলা, খাবো না, খিদা নেই। আমি না খেলে শরীর খারাপ করবে, খেয়ে নিন। আর কিছু না বলে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। মিথিলা কিছু একটা বলতে গিয়েও বলল না। রাতের বেলা হঠাৎ কিছু একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি মিথিলা পাগলের মতো খাবারগুলো খাচ্ছে। আমি মুচকি হেসে মনে মনে বললাম, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়, আমি না জাগার ভান ধরে শুয়ে আছি। মিথিলা একবার খাবার দিকে তাকায়, আরেকবার আমার দিকে তাকায়। তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি মিথিলা নিজের কম্বলটা আমার গায়ে জড়িয়ে দিয়ে কোথায় যেন চলে গেছে। উঠে ফ্রেশ হয়ে নিলাম। খাওয়ার টেবিলে গিয়ে দেখি পছন্দের সব খাবার। ঘটনা কি, আজকে তো বিশেষ কোনো দিন না। আম্মুকে জিজ্ঞেস করলাম, আজকে এগুলো কেন? আম্মু হেসে বলল, মিথিলা নাকি আমার জন্য নিজের হাতে বানিয়েছে। আসলেই মেয়েদের মন বোঝা জীবনের সম্ভব নয়, এরা কখন কি করে নিজেও জানে না। কিছু না বলে খেয়ে নিলাম। তারপর রেডি হয়ে বাইরে চলে গেলাম। আজকে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছি না, একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। বসে বসে তো অনেক খাইলাম, এবার ফ্যামিলির পাশে দাঁড়ানো উচিত। ইন্টারভিউ দিয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় আসলাম। সবাই একসাথে খেয়ে নিলাম। রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি, এমন সময় মিথিলা রুমে আসলো। আমি উঠে ছাদে চলে গেলাম। কিছুক্ষণ সেখানে বসে বসে গান শুনলাম। তারপর রুমে এসে দেখলাম মিথিলা এখনো বসে আছে। আমি, কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? মিথিলা, ঘুমাবো পড়ে। একটা কথা বলতাম। আমি, হুম বলেন। মিথিল্য, আমাকে আর আপনি করে বলবে না। আমি তো কি বলবো? মিথিলা, তুমি করে বলিও। আমি, নো থ্যাঙ্কস, একটা হাসি দিয়ে। তারপর খাট থেকে বালিশটা নিয়ে সোফায় ঘুমাতে যাব, এমন সময় মিথিলা আবারও বলল, মিথিলা, সোফায় না ঘুমালে হয় না? আমি তো কোথায় ঘুমাবো? মিথিলা, তুই এবার থেকে খাটে ঘুমাবে। আমি কেন, আপনার চর খাওয়ার জন্য নাকি অপমানিত হওয়ার জন্য? দেখেন, আমারও একটা পার্সোনালিটি আছে। মিথিলা, আগের সব কিছুর জন্য সরি। আমি কিছু না বলে সোফায় ঘুমিয়ে পড়লাম। তুই কি ভাবছিস তোর নরম কথায় আমি পটে যাব? তুই এখনো রানাকে চিনিসনি। আমিও তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু যখনই তোর কাছে যেতাম অপমান ছাড়া আর কিছুই পাইনি। যাক, এত কিছু ভেবে লাভ নেই, ঘুমিয়ে পড়ি। রাতের বেলা কারো গঙ্গানির শব্দে ঘুম ভাঙল। ড্রিম লাইটের আলোয় রুমের সবকিছু হালকাভাবে দেখা যাচ্ছে। দেখলাম মিথিলা শুয়ে শুয়ে কান্না করতেছে। কাঁদুক, তাতে আমার কি? কানের মধ্যে কাঁথা চাপ দিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো নরম হাতের স্পর্শে ঘুম ভাঙল। হালকা চোখ খুলে দেখি মিথিলা আমার মাথায় হাত বুলাচ্ছে। আমিও না জানার ভান করে শুয়ে আছি। একটু পর সে উঠে গোসল করতে চলে গেল। গোসল করে এসে আমাকে ডাকতে লাগল। উঠে আমিও ফ্রেশ হয়ে নিলাম। সকালবেলা নাস্তা করে শুয়ে শুয়ে ফেবুকিং করছি, এমন সময় আয়মান কল দিয়ে বলল, আমার চাকরিটা হয়ে গেছে। আমিও মহা খুশি। যাক, অবশেষে পরিবারের হাল ধরতে পারব। আম্মুকে খবরটা দিলাম। আম্মুও অনেক খুশি। মিথিলাকে কিছু বললাম না। সেদিন রাতে সানি আর আয়মানের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় আসলাম। মিথু,
শর্টকাট করে বললাম, আমাকে বলল, মিথিলা কংগ্রাচুলেশন। আমি থ্যাঙ্কস বাট ওয়াই? মিথিলা নতুন চাকরি পাওয়ার জন্য। আমি ও আচ্ছা। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, রেডি হয়ে অফিসে চলে গেলাম। প্রথম দিন ভালোই লাগলো। এভাবে আরও 10 দিনের মতো চলে গেল। মিথিলা আমার কাছে আসতে চায়, বাট আমি তেমন একটা কথা বলি না। কারণ আগের দিনগুলোর কথা আমি এখনো ভুলিনি। মিথিলার জন্য আমি এখন প্রায় কলেজে যাই না বললেই চলে। সেদিন সবার সামনে অপমান করার পর থেকে কারো সামনে যাই না, শুধু পরীক্ষাটা দিয়ে আসি। পরের দিন অফিসে যাচ্ছি এমন সময় আম্মু এসে বলল, আম্মু অফিসে যাচ্ছিস? আমি হুম, কিছু বলবে? আম্মু বলছিলাম কি মিথিলার আম্মু কল দিছে, সে নাকি অসুস্থ, মিথিলাকে যেতে বলেছে। আমি তো যাক। আম্মু না মানে তুই যদি দিয়ে আসতি তাহলে ভালো হতো। আমি কিভাবে দিয়ে আসব, অফিসের দেরি হয়ে যাবে। আম্মু হবে না, মিথিলা রেডি আছে। প্লিজ বাবা না করিস না। কি আর করা, আম্মুর কথা মতো মিথিলাকে নিয়ে বাসা থেকে বের হলাম। একটা সিএনজি নিলাম, মিথিলার পাশাপাশি বসে আছি কিন্তু কোনো কথা বলছি না। মিথিলা কি যেন বলবে, মুখ দেখে বুঝলাম, তারপর জিজ্ঞেস করলাম, আমি কি বলবেন? মিথিলা তোমার অফিস কখন শেষ হবে? আমি 4টায়। কাজের চাপ থাকলে দেরি হতে পারে। মিথিলা ও আচ্ছা। একটা কথা বলতাম। আমি হুম বলেন। মিথিলা তোমার অফিসে মেয়ে কলিগ আছে? আমি হুম আছে, 5 জন আছে। 2 জন আমার পাশেই বসে। মিথিলা ও আচ্ছা। মন খারাপ করে। কথা বলতে বলতে মিথিলাদের বাসার সামনে চলে আসলাম। মিথিলাকে নামিয়ে দিয়ে চলে আসতে যাব এমন সময়ে মিথিলা বাসায় যাবে না? আমি না, আমার দেরি হয়ে যাচ্ছে। মিথিলা অফিস শেষে আসবে? আমি না, আর কারো অপমান সহ্য করব না, এমনিতেই অনেক অপমানিত হয়েছি। কলেজে যাওয়াও বন্ধ করে দিছি। আপনি বাসায় চলে যান। মিথিলা কিছু একটা বলতে চাইছিল, সেদিকে না তাকিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি টান দিতে। তারপর সেখান থেকে সোজা অফিসে চলে গেলাম। সারাদিন অফিস করে বিকালে আড্ডা দিয়ে বাসায় গেলাম। আম্মু কিরে তুই এখানে কেন? আমি তো কোথায় যাব? আম্মু তুই মিথিলাদের বাসায় যাসনি? আমি আমারে কি পাগলা কত্তায় কামড়াইছে? খাবার দাও তো, এগুলো ভালো লাগছে না। তোমার কথা রাখতে গিয়ে আজকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। আম্মি কি? আমি কিছু না, খাবার দাও। আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু আচ্ছা আয়। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে খাটে শুয়ে পড়লাম। আহ কি শান্তি! আজকে কতদিন পর শান্তিতে ঘুমাবো। এতদিন এই ফকিন্নির জন্য খাটে ঘুমাতে পারিনি। মনে হচ্ছে 20 বছর খাটে ঘুমাই না। শুয়ে শুয়ে গান শুনছি এমন সময় একটা নতুন নাম্বার থেকে কল আসে। আমি হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে আমি। আরে আমিটা কে? ওপাশ থেকে আমি মিথিলা বলছি। আমি ও আচ্ছা, এটা কার নাম্বার? মিথিলা কাজিন একটার। তুমি ঠিকমতো খাইছ? আমি হুম, আপনি খাইছেন? মিথিলা হুম। আমি আপনার আম্মু কেমন আছে? মিথিলা জি ভালো। আমি আচ্ছা ঠিক আছে রাখি, ঘুমাবো। মিথিলা ওকে। কল কেটে দিয়ে ভাবছি হঠাৎ এত কেয়ার নিতেছে কেন? মাইয়া মানুষের বিশ্বাস নাই। এদের মনে কখন কি চলে এরা নিজেরাই জানে না। যাই করুক মিথিলা যে আমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। এভাবে 1 সপ্তাহ চলে গেল, আমিও আরামে ঘুমাই, খায়দাই আর অফিস করি।
মিথিলার সাথে কথা হয় না। যদি সে কল দেয় তাহলে জাস্ট হাই হ্যালো ছাড়া তেমন কোনো কথা হয় না। সেদিন অফিসে কাজ করছি এমন সময় সানি কল দিল। সানি, কিরে, কি অবস্থা? আমি এই তো মোটামুটি। তোর? সানি, আছি, বেকার মানুষের আর কিসের অবস্থা। আচ্ছা শোন, যে জন্য কল করেছিলাম। আমি হুম, বল। সানি, তোর ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে। আমি বিকালে নিয়ে আসব, তুই দিঘির পাড়ে আসিস। আমি থ্যাঙ্কস দোস্ত। সানি, ধন্যবাদ দিয়ে হবে না, ট্রিট দিতে হবে। আমি আচ্ছা ঠিক আছে। আয়মানকে বলে দিস। সানি, আচ্ছা ঠিক আছে। যাক, অবশেষে পেপারটা রেডি হলো। এটা নিয়ে এতদিন কি যে প্যারায় ছিলাম তা বলে বোঝানো যাবে না। বিকালে অফিস শেষ করে দিঘির ওখানে গেলাম। সানি আর আয়মান বসে আছে। ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, তারপর বাসায় আসলাম। এসে দেখি আম্মু রেগে আছে। আমি, কি হইছে? এভাবে তাকিয়ে আছো কেন? আম্মু, তোর মোবাইল কই? আমি, আছে তো। পকেটে হাত দিয়ে। যা শালা, মোবাইল তো বন্ধ হয়ে আছে। আম্মু, তোরে কল দিল, কল যায় না কেন? আমি, আম্মু, চার্জ নেই, শেষ হয়ে গেছে। আম্মু, টিপতে ভালো লাগে, চার্জ দিতে ভালো লাগে না? আমি, আচ্ছা বাদ দাও। কেন কল দিছ? আম্মু, মিথিলাকে নিয়ে আসার জন্য। আমি তো ও নিজে আসুক। আমি ওর বডিগার্ড নাকি? আম্মু, এ কেমন কথা? মেয়েটা একা একা আসবে কি করে? যা নিয়ে আয়। আমি নিয়ে আসব মানে? আম্মু, হুম, যা, এখন নিয়ে আয়। না হলে ঘরে জায়গা নেই তোর। কি করা, আবারও মিথিলাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওখান এসে দেখি 8:30 বাজে। কলিং বেল বাজালাম। অনেকক্ষণ পর মিথিলার আম্মু এসে দরজা খুলে দিল। আমি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শাশুড়ি, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? আমি, জি আমিও ভালো আছি। শাশুড়ি, মিথিলা উপরে আছে, যাও। ইচ্ছা না থাকা সত্ত্বেও যাওয়া লাগল। গিয়ে দেখি মিথিলা রেডি হয়ে বসে আছে। আমি বললাম, আমি রেডি হয়েছেন? মিথিলা, হুম রেডি। আম্মা কল করেছিল, তুমি এত দেরি করলে যে? আমি, অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা চলুন। মিথিলা, এখন না, খাওয়া দাওয়া করে যাব। আমি বাসায় গিয়ে খাব। মিথিলা, না, এখান থেকে খেয়ে যাব। আম্মু সব রান্না করে বসে আছে। কি আর করা, খাওয়া দাওয়া করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সিএনজিতে আর কোনো কথা হয়নি। ভিতরে ভিতরে টেনশনে আছি, আজ থেকে আবার শান্তিমতো ঘুমাতে পারবো না। একটু পর বাসায় চলে আসলাম। এসে দেখি বাসার লাইট সব বন্ধ। দরজা টোকা দেওয়ার আগেই খুলে গেল, পুরো বাসা অন্ধকার। আমি আম্মুকে কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। খুব ভয় পেয়ে গেছি। কোনো অঘটন ঘটল না তো? মিথিলা ভয়ে আমার হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল। বুঝলাম ওর হাত কাঁপতেছে। আমি পকেট থেকে মোবাইলটা বের করব এমন সময় আমাদের দুজনকে অবাক করে দিয়ে অনেকগুলো লাইট একসাথে জ্বালিয়ে দিয়ে সানি, আয়মান, আম্মু সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে ডিয়ার মিথিলা, মেনি মেনি রিটার্নস অফ ডে। আমি তো পুরা টাস্কি খেয়ে গেলাম। এগুলো কে করল? কখন করল? কিভাবে করল? আমি তো এই 2 ঘন্টা আগেই বাসায় ছিলাম, তখন তো তেমন কিছুই ছিল না। আমি ভাবছি আর মিথিলা আম্মুকে বলল, মিথিলা আম্মু, আপনি কি করে জানলেন আজকে আমার জন্মদিন? আর এত কিছু কে করেছে? সবাই একসাথে আমাকে দেখিয়ে দিল। আমি আরও একটা টাস্কি খেলাম। যাই হোক, সবাই মিলে কেক কাটলাম। মিথিলা প্রথমে আমাকে খাইয়ে দিল, আমিও খাইয়ে দিলাম।
একে একে সবাই খাওয়া দাওয়া করে অনেক মজা করলাম। সানি আর আয়মান মিথিলাকে অনেকগুলো গিফট দিল, আম্মু একটা রিং দিল। বাকি শুধু আমি আছি। সানি হঠাৎ করে বলল, রানা তার গিফট কালকে সকালে দিবে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পরে আমি সানি আর আয়মান ছাদে চলে গেলাম। আমি কিরে তোরা এত কিছু কি করে জানিস? আয়মান আমরা জানতাম না, আন্টি আম্মু আমাদের বলেছে। আর তোকে কিছু বলতে নিষেধ করেছে। আমি ও আচ্ছা। এই সানি তুই যে বললি সকালে গিফট দিব? কি গিফট দিব? সানি আরে ব্যাটা মিথিলা তোর কাছে ডিভোর্স চাইছে না? ডিভোর্স পেপার তো রেডি। সকালে দিয়ে দিবি আর এটা হবে মিথিলার জন্য সবচেয়ে বড় উপহার। আমি হুম ঠিক, চল অনেক রাত হইছে ঘুমিয়ে যাই। আয়মান হুম চল। এরপর বাসায় চলে আসলাম, সানি আর আয়মানকে রুম দেখিয়ে দিয়ে আমি আমার রুমে গেলাম। দেখলাম মিথিলা বসে বসে মোবাইল টিপতেছে। আমি যাওয়ার পর, মিথিলা থ্যাঙ্কস। আমি কেন? মিথিলা এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি ঘুমিয়ে যান, অনেক রাত হইছে। তারপর বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় যাচ্ছি এমন সময় মিথিলা বলল, মিথিলাজ আমার গিফট। আমি কালকে অফিসে যাওয়ার আগে টেবিলের উপর রেখে যাব। মিথিলা ওকে, একটা কথা বলার ছিল। আমি হুম বলেন। মিথিলা সোফায় না ঘুমালে হয় না? আমি তো কোথায় ঘুমাবো? মিথিলা খাটে ঘুমাও। আমি নো থ্যাঙ্কস আপনি ঘুমিয়ে যান। আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি মিথিলা আমার আগেই উঠে গেছে। আমি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখি আম্মু রান্না করছে আর মিথিলা সেগুলো টেবিলের উপর সাজিয়ে দিচ্ছে। তারপর নাস্তা করে রেডি হয়ে ডিভোর্স পেপারটা হাতে নিলাম। অনেক কষ্ট হচ্ছে সাইন করতে, অনেক ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। কিন্তু কিছু করার নাই, হয়তো সে অন্য কারো কাছে আমার থেকেও বেশি ভালো থাকবে। আমি চাই সে সব সময় ভালো থাকুক। মনকে শক্ত করে সাইনটা করে দিলাম। আরও ছোট একটা চিরকুট লিখলাম। আজকে আপনাকে মুক্ত করে দিলাম, আপনার জন্মদিনে আপনার বেস্ট চাওয়াটাই আমি পূরণ করার চেষ্টা করেছি। আশা করি আপনি সাইনটা করে দিবেন। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখে সেই দোয়াই রইল। চিরকুট আর ডিভোর্স পেপার টেবিলের উপর রেখে চলে গেলাম অফিসে। যাত্রাপথে হাকিমের সাথে দেখা। কিছুক্ষণ আড্ডা দিয়ে অফিসে গেলাম। 20 মিনিট দেরি হওয়ায় বসো ইচ্ছামতো ঝাড়ি দিল। রাগে মোবাইল সাইলেন্ট মোড করে রেখে দিয়ে কাজ করতে শুরু করি। অন্য দিনের তুলনায় আজকে একটু কাজের চাপ বেশিই ছিল। কিন্তু কিছু করার নাই, বেশি বাড়াবাড়ি করলে চাকরিটাই চলে যাবে। বিকালবেলা অফিস থেকে মোবাইলটা বের করে তো মাথায় আকাশ ভেঙে পড়ল। আম্মু 122টা কল দিছে, মিথিলার আম্মু অনেকগুলো কল দিছে। সানি আর আয়মানের কল ও মেসেজ দেখে মাথা নষ্ট। এত কল এত মেসেজ অথচ আমি টেরই পেলাম না। মোবাইল হাতে নিয়ে দেখি মিথিলার আম্মু আবার কল দিছে। আমি হ্যালো। শাশুড়ি, কোনো কথা বলছে না, শুধু কান্না করতেছে। আমি কল কেটে দিয়ে আম্মুকে কল দিলাম, আম্মুও কল ধরছে না। এরপর আয়মানকে কল দিলাম। আমি হ্যালো দোস্ত কি অবস্থা? আয়মান কিরে তুই কল ধরিস না কেন? আমি আসলে অফিসে কাজের চাপ বেশি ছিল তাই। আয়মান এখন কই আছস? আমি এই তো ট্রাঙ্ক রোড। আয়মান তাড়াতাড়ি সদর হাসপাতালে আয়। আমি কেন কি হইছে? আয়মান মিথিলা সুইসাইড করতে চাইছিল, পরে আমরা সবাই মিলে হাসপাতালে নিয়ে আসছি। আমি কি? সুইসাইড করতে চাইছিল মানে? দাঁড়া আমি এক্ষুনি আসছি। আয়মান তাড়াতাড়ি আয়।
কল কেটে দিয়ে হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন জানি খুব টেনশন হচ্ছে। মিথিলা হঠাৎ করে সুইসাইড করবে কেন? সেখানে গিয়ে দেখি আম্মু, সানি, আয়মান আর মিথিলার আম্মু বাইরে বসে আছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। আম্মুকে এসেই ঠাসস করে আমার গালে একটা চড় বসিয়ে দিল। আমি আবুলের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। শাশুড়ি বাবা, তোমার সাথে কি মিথিলার কিছু হইছে? আমি জি না, আমার সাথে তো কিছু হয়নি। মিথ্যা বললাম। শাশুড়ি, তাহলে সে সুইসাইড করতে গেল কেন? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আম্মু এসে বলল, আম্মু তুই কল ধরিসনি কেন? আমি অফিসে ছিলাম তাই সাইলেন্ট মোড করা ছিল। আম্মু, লাগবে না তোর চাকরি করা। আজ থেকে চাকরি ছেড়ে দিবি। আর তুই আমার সাথে মিথ্যা বলেছিস কেন? আমি কি মিথ্যা? আম্মু, মিথিলা এতদিন তোর সাথে যা যা করেছে সেগুলো আমাকে বলিসনি কেন? আমি তোমাকে এগুলো কে বলেছে? আম্মু সানি আর আয়মানের দিকে তাকালো। আমি বুঝে গেলাম ওরাই আম্মুকে সব ঘটনা বলে দিছে। সানি আর আয়মানের দিকে আমি রাগী দৃষ্টিতে তাকালাম। ওরা নিচের দিকে তাকিয়ে আছে। এমন সময় ডাক্তার এসে বলল মিথিলা জ্ঞান ফিরেছে। আম্মু আর শাশুড়ি ভিতরে গেল। সানি আর আয়মান ভিতরে যেতে চাচ্ছিল। আমি বললাম, আমি এই, তোরা দাঁড়া। সানি, কিছু বলবি? আমি আম্মুকে কথাগুলো কে বলেছে? একজন অন্যজনের দিকে তাকিয়ে আছে। আমি কিরে, কথা বলিস না কেন? আয়মান, আমরা দুজনেই বলেছি। আমি কেন বলেছিস? জানিস আম্মু কত কষ্ট পাবে? কারণ মিথিলাকে আম্মুই পছন্দ করেছে। সানি আন্টিকে না বলে কোনো উপায় ছিল না। তিনি আমাদের যেভাবে চাপের মুখে ফেলেছে, না বলে থাকতে পারিনি। আয়মান, সরি দোস্ত। সানি, বন্ধু, একটা কথা বলতাম। আমি কি? সানি, আমার মনে হয় ডিভোর্সটা না দিলেই ভালো হয়। আমি কেন? হঠাৎ এটা মনে হলো কেন? আয়মান, দেখ, মিথিলা তোকে আগে ইগনোর করত, সেটা আমরা সবাই জানি, কিন্তু এখন সে তোকে অনেক ভালোবাসে। দেখছিস না, ডিভোর্স পেপার পাওয়ার সাথে সাথে সে সুইসাইড করতে চাচ্ছিল। সানি, দোস্ত, ডিভোর্স দিস না, সব কিছু আবার নতুন করে শুরু কর। এই সব কিছুই আমার মনে মনে ছিল। আসলে মিথিলাকে বোঝাতে হবে ভালোবাসার মানুষ কষ্ট দিল কেমন লাগে, তাই তাকে আরও কিছু শাস্তি দিতে হবে। আমি, আচ্ছা, দেখা যাবে। শোন, মিথিলাকে আরও কিছু শাস্তি দিতে হবে। আমার সাথে যেগুলো করেছে সেগুলোর ফল ওকেও ভোগ করতে হবে। আয়মান, তুই এই অবস্থায়ও শাস্তি দিতে চাইছিস? সানি, কিভাবে দিবি? আমি সময় হলে দেখবি। এখন এগুলো না বললেই ভালো হবে। এমন সময় আম্মু আবার বাইরে আসলো। আম্মু, এই হারামজাদা, তোর কাছে একটুও দয়ামায়া নেই? মেয়েটা কেমন আছে একটুও দেখতে ইচ্ছা করে না? আয়, ভিতরে আয়, সে তোকে ডাকছে। তারপর সানি আর আয়মানকে সাথে নিয়ে ভিতরে গেলাম। আমি গিয়ে ওর মাথার পাশে বসলাম। আমাকে দেখে অন্যদিকে মাথা ঘুরিয়ে শুয়ে আছে। আম্মু সবাইকে ইশারা করল বাইরে চলে যেতে। সবাই বাইরে চলে গেল। অনেকক্ষণ বসে থাকার পর নীরবতা ভেঙে আমি বললাম, আমি এখন কেমন আছেন? মিথিলা, সেটা তোর না জানলেও চলবে। বুঝে গেলাম রেগে আছে। সমস্যা নাই বালিকা, তোমার জন্য যে এখনো কি কি ওয়েট করতেছে সেটা নিজেও জানি না। আবার বললাম, আমি রাগ করছেন নাকি? মিথিলা, রাগ করার মানুষ থাকলেই তো রাগ করব। আমি, আচ্ছা বাদ দেন, এবার বলেন এই কাজটা কেন করতে গেলেন? মিথিলা, তুই কিছু বুঝিস না? আপনি কেন সুইসাইড করতেছেন সেটা আমি কি করে বুঝব? মিথিলা, যা, তোর বুঝা লাগবে না। এখানে কেন এসেছিস? আমি মরলে তো তুই খুশিই হতি।
আমি সবাই বলেছে আপনাকে দেখতে, তাই আসলাম খেপানোর জন্য। মিথিলা কি? সবাই বলেছে সেজন্য তুই আমাকে দেখতে এসেছিস? তার মানে তুই মন থেকে আমাকে দেখতে আসিসনি। আমি আচ্ছা বাদ দেন, এবার বলেন জন্মদিনের গিফট পেয়ে খুশি হয়েছেন? মিথিলা না হওয়ার কি আছে, খুশি ঠেলায় নিজের জীবনটাই শেষ করে দিতে চাইছিলাম কিন্তু পারলাম না। আমি খুশি হননি কেন? আজ থেকে তো আপনি মুক্ত, নিজের ইচ্ছা মতো চলতে পারবেন, প্রেম করতে পারবেন। মিথিলা তোর কি একটুও বুক কাঁপল না? আমি না, আমি জাস্ট আপনার ইচ্ছাটাই পূরণ করতে চাইছিলাম। তুই জীবনেও বুঝবি না, আমি না বুঝাই ভালো। আম্মু এসে বলল। আম্মু এই তোদের কথা শেষ হয়েছে? আমরা তো কথাই বলিনি, শুরুও নাই শেষও নাই। আমি কিছু না বলে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। শাশুড়ি এসে আম্মুকে বলল, শাশুড়ি সুফিয়া মিথালেকে আমার বাসায় নিয়ে যাই, কয়েকদিন ওখানে থেকে তারপর পাঠিয়ে দিব। আম্মু তুই যেটা ভালো মনে করিস। বাহ, দুজনের ফ্রেন্ডশিপ রক্ষা করার জন্য আমাকেই বলি দিল। আমি বের হয়ে যাচ্ছি এমন সময় আম্মু বলল, আম্মু কিরে তুই কই যাস? আমি বাসায়, এখানে থেকে কি করব? আমি যা মিথিলাকে ওদের বাসায় দিয়ে আয়। কিছু না বলে দাঁড়িয়ে আছি, আম্মু আবার বলল, আম্মু কিরে কথা কানে যায় না? ধমকের সুরে। আমি আরে দিয়ে আসব তো। এমন করো কেন? আম্মু যা সিএনজি নিয়ে আয়। তারপর একটা সিএনজি নিলাম, আমি মিথিলা আর মিথিলার আম্মু গাড়িয়ে উঠে মিথিলাদের বাসার দিকে রওনা দিলাম। সানি আর আয়মানকে বললাম আম্মুকে ঠিকমতো বাসায় দিয়ে আসতে। গাড়িতে কোনো কথা হয়নি। বাসার সামনে নেমে মিথিলাকে ধরে ধরে বাসায় নিয়ে যাচ্ছি কিন্তু ফকিন্নি হাঁটতে পারছে না, ইচ্ছা না থাকা সত্ত্বেও কোলে নিলাম, কোলে নিয়ে বাসায় দিয়ে আসলাম। বাহ, ফকিন্নির ভিতরে ভিতরে লাড্ডু ফুটতেছে। আমিও খুশি, কখনো এভাবে আগে স্পর্শ করিনি। কিন্তু জানো, তুমি তো জানো না তোমার জন্য আমি কি পরিমাণ বাস রেডি করতেছি। বাস থেরাপি দিয়েই তোমার অহংকার আমি মাটিতে লুটাবো, টেরও পাবে না রানা কি জিনিস। যাই হোক, বাসার ভিতরে নিয়ে মিথিলাকে খাটে রাখলাম। ওরে আল্লাহ, মেয়ে মানুষ এত ওজন, দেখলে মনে হয় ফু দিলই উড়ে যাবে, কিন্তু ভিতরে ভিতরে এত ওজন জানা ছিল না। মিথিলাকে খাটে রেখে আমি হাঁপাতে লাগলাম। সে আমার কর্মকাণ্ড দেখে হাসতে লাগল। ওকে রেখে চলে আসব এমন সময় পেছনে থেকে ডাক দিল, মিথিলা। রানা। আমি কিছু বলবেন? মিথিলা আজকে না গেলে হয় না? আমি না, আমি এখনো বাসায় যাইনি, অফিসের পোশাকে রয়ে গেছি। মিথিলা কিছু খাইছ? আমি না, সময় পাইনি, বাসায় গিয়ে খাবো। মিথিলা এখানে খেয়ে যাও। আমি নো থ্যাঙ্কস। আর কিছু না বলে সোজা হাঁটা দিলাম। মিথিলার আম্মু অনেকবার বলল থেকে যেতে, কিন্তু না করে দিয়েছি। বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুয়ে পড়লাম। এভাবে কিছুদিন চলে গেল, মিথিলার সাথে আর কোনো যোগাযোগ করিনি। মাঝে মাঝে সে কল দিত, বাট আমি ধরতাম না। কয়েকদিন পর সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি এমন সময় আম্মু আসলো। আমি কিছু বলবে? আম্মু অফিস কয়টায় ছুটি হবে? আমি 4টায়, কাজ বেশি থাকলে দেরি হতে পারে। কেন? আম্মু না, বলছিলাম অনেক দিন হলো মেয়েটাকে দেখছি না, তুই যদি মিথিলাকে নিয়ে আসতি। আমি সরি আম্মু, আমি পারবো না, যার দরকার সে নিজেই আসবে। আম্মু এ কেমন কথা? একা একটা মেয়ে নিজে থেকে কি করে আসবে? আমি যেভাবেই আসুক না কেন আমি নিয়ে আসতে পারবো না। বেশি দরকার হলে তুমি যাও।
আম্মু যা, তোর যাওয়া লাগবে না, আমার মেয়েকে আমিই নিয়ে আসব। আমি যা ইচ্ছা করো। আর কোনো কথা না বলে অফিসে চলে গেলাম। বিকালে কিছুক্ষণ আড্ডা দিলাম। একটু রাত করে বাসায় আসলাম। এসে দেখি মিথিলা চলে এসেছে। কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছি। মিথিলা এসে বলল, মিথিলা, বলেই গেছো, একটা বার জিজ্ঞেস করলে না কেমন আছি? আমি মনে রাখার জন্য কোনো চুক্তিপত্র হইছে নাকি যে আপনাকে মনে রাখতে হবে? মিথিলা মন খারাপ করে বলল। মিথিলা, খেতে আসো। আমি খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। আপনারা খেয়ে নিন। মিথিলা কিছু না বলে চলে গেল। আমি শুয়ে শুয়ে ফেবুকিং করছি। একটু পর সে আসলো। মনে হয় খাওয়া শেষ। আমার সামনে এসে ঘুরঘুর করতেছে। আপনি কেন এসেছেন? মিথিলা মানে? অবাক হয়ে। মানে আপনি এই বাসায় কেন এসেছেন? আপনার চাওয়া তো আমি পূরণ করে দিয়েছি, আবার কি? মিথিলা, তুমি এভাবে কথা বলছো কেন? বললাম তো আগের ঘটনাগুলোর জন্য সরি। আমি এসব সরি টরি বলে লাভ নেই। ডিভোর্স চাইছেন, দিয়ে দিয়েছি। এবার থেকে আপনি আপনার মতো আর আমি আমার মতো। মিথিলা, আমি এসব মানি না। আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না। যেদিন আম্মু বলবে সেদিন চলে যাব। আমি আর কিছু না বলে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। মিথিলা এসে বিছানায় উঠতে লাগল। আপনি কি করছেন? মিথিলা, কেন ঘুমাবো না? আপনি হয়তো ভুলে গেছেন এটা আমার রুম, আমার বিছানা। সো আপনি আমার বিছানায় শুতে পারবেন না। মিথিলা, তাহলে কোথায় ঘুমাবো? আমি যেখানে খুশি ঘুমান, বাট বিছানায় পারবেন না। তারপর একটা বালিশ ওর হাতে দিয়ে দিলাম। বালিশ হাতে নিয়ে মন খারাপ করে সোফায় চলে গেল। এবার বুঝো কেমন লাগে। এতদিন আমাকে জ্বালাইছ। আমি অন্যদিকে পাশ কাটিয়ে ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে কিছু একটার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি মিথিলা নাক টেনে টেনে কান্না করতেছে। আমি বললাম, আপনার সমস্যা কি? মিথিলা, কোনো কথা নাই। এসব ন্যাকা কান্না করার মানে কি? মিথিলা, তোমার এত কিছু জানতে হবে না। জানার দরকারও নেই। অন্য কোথাও গিয়ে কাঁদেন। এখানে ঘুমের ডিস্টার্ব হচ্ছে। সকালে আমার অফিস আছে। মিথিলা তারপরও কান্না করতেছে। আমি আরেকবার নাক টানা শুনলে লাথি দিয়ে রুম থেকে বের করব। যত সব আজাইরা। দেখলাম মিথিলা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আমি মনে মনে ভাবছি, এবার ঠেলা বুঝো জানু, আমিও অনেক কষ্ট পাইছি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম থেকে উঠে দেখি মিথিলা আমার আগেই উঠে গেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিস করে বাসায় আসার সময় সানি আর আয়মানকে কল দিয়ে আসতে বললাম। ওরা আমার আগেই বসে আছে। কিরে, কি অবস্থা তোদের? সানি, এই তো, তোর মতো আর টাকা ইনকাম করতে পারছি না। বেকার মানুষের অবস্থা তো ভালো করেই জানিস। আয়মান, আচ্ছা আয়, ওদিকে গিয়ে বসি। হুম, চল। সানি, মিথিলা কেমন আছে রে? ভালোই, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না। আয়মান, কি? মিথিলাকে ডিভোর্স পেপার দিলাম, সেটারও কোনো খবর নাই। সে এখান থেকেও যাচ্ছে না। সানি, আরে বোকা যাবে কি করে? সে এখন ফিদা হয়ে গেছে। আয়মান, দোস্ত, যা হইছে সব ভুলে যা। এখন সবকিছু ঠিক করে নে। এটাই ভালো হবে। সানি, আরে না। মিথিলাকে আরও কিছু শাস্তি দিতে হবে। এই অনি। হুম, বল। সানি, মিথিলা তোকে কলেজের সকলের সামনে অপমান করছে না, তুইও করবি? কি করে? সানি, বিশাল একটা বুদ্ধি দিল।
কি আপনারা বুঝছেন না তো? গল্প পড়তে থাকেন, আপনারাও বুঝে যাবেন। তারপর সানিকে বললাম, আমি ধুর ব্যাটা, এটা করা উচিত হবে না। যাই হোক, সে আমার স্ত্রী। সানি, আরে ব্যাটা সমস্যা নাই, পরে আদর করে দিস, সব ঠিক হয়ে যাবে। আমি হা হা হা, হারামি তুই আর মানুষ হলি না। আয়মান, তুই চাকরি করবি নাকি কলেজে যাবি? আমি দুটাই, বসকে বলবো ছুটি দিতে। দিয়ে দিবে। আয়মান, তাহলে ঠিক আছে। এরপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রুমে শুয়ে রইলাম। সানির বুদ্ধি মোতাবেক মোবাইলটা সাইলেন্ট মোড করে কানে লাগিয়ে কথা বলতে লাগলাম। পাশে মিথিলা ছিল। প্রেম করলে যেই রকম রোমান্টিক কথাবার্তা বলে আমিও সেম ভাবে বলতে লাগলাম। মিথিলা রাগে ফুলতে লাগল। আমি অনেক জোরে হেসে হেসে কথা বলছি। অনেক বকাবকি করার পর মোবাইলটা রেখে দিলাম। আসলে কোনো প্রেম করিনি, তাই কথাও খুঁজে পাচ্ছি না। আমি মিথিলাকে দেখিয়ে মোবাইলে একটা কিস দিলাম। মিথিলা আমার সামনে এসে দাঁড়াল। আমি কিছু বলবেন? মিথিলা, মেয়েটা কে? আমি, তা দিয়ে আপনার কাজ কি? মিথিলা, অনেক কাজ, আগে বলো মেয়েটা কে? আমি আমার ভবিষ্যৎ বউ। মিথিলা, বাসায় বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলতে লজ্জা করে না? আমি বউ মানে? কোথায় বউ? কে বউ? মিথিলা, তাহলে আমি কে? আমি, ভুলে যাবেন না আপনাকে ডিভোর্স দিয়ে দিছি, সো আপনি আমার কেউ নন। মিথিলা, মানে কি বলছো এসব? আমি যা শুনেছেন তাই। আর হে, আমার কোনো পার্সোনাল ব্যাপারে আপনি নাক গলাতে আসবেন না। আমি আম্মুর সাথে কথা বলে আপনাকে আপনাদের বাসায় পাঠানোর ব্যবস্থা করছি। মিথিলা রানা, প্লিজ এমন করো না। আগের ব্যবহারের জন্য সত্যিই আমি অনেক লজ্জিত, সরি বললাম তো। আমার হাত ধরে। আমি একটা টান দিয়ে হাতটা ছাড়িয়ে নিলাম। রাগ দেখিয়ে ছাদে চলে গেলাম। ছাদের দরজাটা বন্ধ করে কিছুক্ষণ লুঙ্গি ড্যান্স দিলাম। ফকিন্নি, যখন আমি তোর পিছে পিছে ঘুরতাম, তোর কেয়ার করতাম, তখন আমাকে 2 টাকার দামও দিতি না। এবার বুঝো কেমন লাগে। ছাদ থেকে নিচে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। মিথিলা যথারীতি বালিশ নিয়ে সোফায় চলে গেল। রাতের বেলা ঘুমটা ভেঙ্গে গেল। মিথিলার দিকে তাকাতেই দেখি গুটি মেরে শুয়ে আছে। চেহারাটা দেখে আবারবার ক্রাশ খেলাম। ঘুমন্ত অবস্থায় মানুষকে আসলেই অনেক নিষ্পাপ মনে হয়। হুমায়ুন আহমেদ বলেছিলেন যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায়, সেই প্রকৃত সুন্দর। মিথিলাও হুমায়ুন আহমেদের ঘুমন্ত নারী। কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝলাম, মিথিলা ঠান্ডায় কাঁপছে, নিজের কাছেই খারাপ লাগছে। উঠে গিয়ে কম্বলটা ওর গায়ে জড়িয়ে দিলাম। মোবাইলে টাইম দেখলাম, একটু পর ফজরের আজান দিবে। আর ঘুমালাম না। উঠে অজু করে নামাজ পড়ে বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। বাসায় এসে দেখি মিথিলা মুখ টিপে টিপে হাসছে, মনে হয় কম্বল দেওয়ার কারণে। বালিকা, এত খুশি হওয়ার কিছু নেই। রানা কি জিনিস হারে হারে টের পাবা। নাস্তা করে বসে বসে মোবাইল টিপতেছি, এমন সময় আম্মু এসে বলল, আম্মু, কিরে আজকে অফিসে যাবি না? আমি, না, ছুটি নিয়েছি। আম্মু, কেন, শরীর খারাপ নাকি? আমি, আরে না, অনেক দিন কলেজে যাই না, আজকে যাব। আর আমার একটু কাজ আছে। মিথিলাও পাশে ছিল। মিথিলা আম্মুকে বলল, মিথিলা, আম্মু বলছিলাম কি, আমিও তো অনেক দিন কলেজে যাই না, লেখাপড়াটাও ভালোভাবে হচ্ছে না। আজকে গেলে কোনো সমস্যা হবে? আম্মু, আরে না, কিসের সমস্যা? যা, তুইও কলেজে যা। মিথিলা, ধন্যবাদ আম্মু। আম্মু, এই রানা। আমি, হুম বলো।
আম্মু মিথিলাকে সাথে কিরে নিয়ে যা। আমি সরি, আমি পারবো না। যে যার মতো যাবে। আম্মু পারবি না মানে? মেয়েটা একা একা কি করে যাবে? আমি যেভাবে খুশি যাক, বাট আমি নিয়ে যেতে পারবো না। আম্মুকে আর কোনো কিছু বলতে না দিয়ে আমি রুমে চলে গেলাম, গিয়ে রেডি হয়ে মিথিলার আগে চলে গেছি। আমি সানি, আয়মান আর ইতু, সানির কাজিন, বসে আছি। মিথিলা আসছে দেখে সানি বলল, সানি এই মামা আসছে, শুরু কর। আমি কে আসছে? সানি আরে বেটা তোর সিনিয়র বউ আসছে। শুরু কর। আমি এবার ইতুর হাতটা ধরে বসে হেসে হেসে কথা বলছি, ইতুও প্ল্যান মোতাবেক আমার হাত ধরে আছে। মিথিলা এটা দেখে তো রাগে লাল হয়ে গেল, আমার দিকে আর না তাকিয়ে উপরের তলায় চলে গেল। আমরা সবাই হাসতে হাসতে শেষ। ক্লাস করিনি, ওখানে বসে আছি। দেখলাম মিথিলা উপর থেকে বারবার আমার দিকে তাকাচ্ছে, আমিও খুব সুন্দর করে অভিনয় চালিয়ে যাচ্ছি। 2 ঘন্টা চলে যাওয়ার পরে মিথিলা আর ওর কয়েকটা বান্ধবী মিলে আমাদের কাছে আসলো। সানি আর আয়মান একসাথে গান গাইতেছে, আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। একটা সিনিয়র মেয়ে এসে বলল, মেয়ে কানের নিচে যখন কয়েকটা পড়বে তখন সব রকমের বাজে স্বভাব চলে যাবে। সানি আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? মেয়ে হুম, ক্লাস না করে এখানে কি? সানি পাখি দেখি। মেয়ে বাদরামি করস, এখানে পাখি আসবে কোত্থেকে? সানি আসে, আমার পাশে বসেন, আপনিও দেখতে পাবেন। আমি তখনও ইতুর হাত ধরে আছি, মিথিলা আমাকে বলল, মিথিলা ছি, লজ্জা করে না তোমার? আমি কেন, আমি কি ল্যাংটা হয়ে আছি নাকি? মিথিলা তার চেয়েও খারাপ। বাসায় বউ রেখে এখানে অন্য মেয়ের সাথে ছি। আমি ওয়েট, বউ মানে? কার কথা বলছেন? মিথিলা কার কথা বুঝো না? আমার কথা। আমি আপনি কে? আপনাকে তো আমি চিনিই না। মিথিলা চেনো না মানে? তুমি এত খারাপ ভাবতেও আমার ঘৃণা হয়। আমি আপনার লজ্জা করে না একটা জুনিয়র ছেলের পেছনে পেছনে ঘুরঘুর করতে? পাত্তা দিই না, তবুও কেন আসেন? এতক্ষণে পুরো ক্যাম্পাসের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। মিথিলা লজ্জায় মাথা নিচু করে ফেলল, দেখলাম ওর চোখের কোনো পানি। কান্না করতে করতে ক্যাম্পাসের বাইরে চলে গেল। আমার নিজেরও খারাপ লাগছে, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। পরে আমি, সানি আর আয়মান বের হয়ে গেলাম। ইতুকে ধন্যবাদ দিয়ে বিদায় দিয়ে দিলাম। আমরা বাইরে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর বাসায় চলে গেলাম। গিয়ে দেখি মিথিলা সবকিছু রেডি করে বাসা থেকে চলে যাচ্ছে। আম্মু ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে শুধু কান্নাই করতেছে। চলে গেল, আম্মু এসে ঠাসস করে আমার গালে একটা বসিয়ে দিল, আর বলল, কুলাঙ্গার কোথাকার, তোর জন্য আমার মেয়েটা চলে গেল। ওর যদি কিছু হয়, তোর খবর আছে। আম্মুর কথা শুনে মাথাটাই খারাপ হয়ে গেল, নিজের ছেলের কোনো খবর নাই, তিনি ছেলের বউ নিয়ে পড়ে আছে। আম্মুর সাথে রাগারাগি করে ছাদে চলে গেলাম। আসলে মিথিলার জন্য আমারও খারাপ লাগছে, কিন্তু কি করব? ও যেগুলো আমার সাথে করেছে, সেগুলোর ফল ওকে পেতে হবে। কিন্তু মনে হচ্ছে ওর সাথে বেশি করে ফেলছি। কি করব বুঝতে পারছি না। সানিকে কল দিলাম। আমি কিরে কই তুই? সানি বাসায়, এ অসময় কল দিছস? কোনো সমস্যা? আমি হুম, সমস্যা একটা হয়েছে। সানি কি সমস্যা? আমি মোবাইলে বলা যাবে না। তুই দিঘির সামনে আয়। আমি আয়মানকে বলে দিচ্ছি। সানি আচ্ছা ঠিক আছে। তুই বলা লাগবে না, আমি বলে দিচ্ছি। আমি হুম দে।
সানি কয়টায় আসবি? আমি আসরের নামাজ পড়ে আয়। সানি ওকে। এরপর কল কেটে দিলাম। নিচে গিয়ে দেখি আম্মু না খেয়ে টেবিলের উপর খাবার রেখে চলে গেছে। আমি আম্মুর রুমে গেলাম। আমি খাবে না? আম্মু তোর খাওয়া তুই খা। আমি আমার মেয়েকে ছাড়া খাবো না। এই মহা যন্ত্রণা, ধুর ভালো লাগে না। আমিও না খেয়ে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম, ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আসছে না। পরে উঠে বাহিরে চলে গেলাম। আসরের নামাজ পড়ে দিঘির সামনে গেলাম। দেখলাম সানি আর আয়মান বসে আছে। আমি কিরে তোরা আসছিস? আয়মান হুম, তোর নাম্বার বন্ধ কেন? মোবাইল হাতে নিয়ে দেখি সুইচ অফ হয়ে আছে। সানি বলল। সানি বল কি সমস্যা? আমি সব ঘটনা খুলে বললাম। আয়মান দোস্ত আমার মনে হয় তোর এখন মিথিলাদের বাসায় যাওয়া উচিত। আমি ওখানে গিয়ে কি করব? আয়মান কি করবি মানে? ওর কাছে ক্ষমা চেয়ে নিবি আর বলবি ডিভোর্স পেপারটা নকল ছিল। আরে না, এটা হয় না। সানি না হলে তুমি বসে বসে আঙ্গুল চুষো। মিথিলা কি সবকিছু মেনে নিবে? আয়মান হুম নিবে। দেখলি না সে তোর সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না। সেটা তো আগে ছিল, কিন্তু কলেজে যা করলাম, আমার জন্য এখন ঘৃণা ছাড়া ওর মনে আর কিচ্ছু নাই। সানি চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নেই। তোকে তখনও বলেছিলাম সবকিছু চিন্তাভাবনা করে কর। শালা মিথ্যুক, তোর জন্যই এসব কিছু হইছে। তোর বুদ্ধি না শুনলে কিছুই হতো না। সানি আরে আমি কি জানতাম নাকি যে মিথিলা বাসা ছেড়ে চলে যাবে? আয়মান আচ্ছা বাদ দে তো, এখন কেমনে কি করবি সেটা চিন্তা কর। সানি আচ্ছা চল কিছু খেয়ে আসি। আয়মান তোর তো খাওয়া ছাড়া আর কোনো কাজ নাই। সানি এই তুই কি আজকে ওদের বাসায় যাবি? আমি না গেলেও কালকে। ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। রাত প্রায় 10টা। খেতে বসলাম, আম্মু আসলো না। একা খেতে বসেছি, এমন সময় মিথিলার আম্মু কল দিল। পুরোটা বলার আগেই মিথিলার আম্মা কল দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। শাশুড়ি বাবা তুমি কই? আমি তো বাসায়, আপনি কাঁদছেন কেন? কোনো সমস্যা? শাশুড়ি মিথিলা কল কেটে দিল। আমি আবার কল দিলাম কিন্তু ধরতেছে না। নাহার বসে থাকা যায় না। মিথিলার কি হইছে আল্লাই জানে। সানি আর আয়মানকে কল দিয়ে বের হতে বললাম। বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিলাম, মাঝপথে সানি আর আয়মানকে তুলে নিলাম। সানি কিরে এত রাতে আবার কি হলো? মিথিলার আম্মা কল দিয়ে কান্না করতে লাগল। আয়মান কেন কি হইছে? নিজেও জানি না, পুরোটা শোনার আগেই কল কেটে দিল। তারপর আমি কল দিলাম কিন্তু ধরতেছে না। আল্লাই কি হইছে? কথা বলতে বলতে ওদের বাসার সামনে চলে আসলাম। অনেকবার কলিং বেল বাজালাম কিন্তু ভিতর থেকে কোনো শব্দ নাই, দরজা ধাক্কা দিলাম তাও কোনো লাভ হলো না। পরে সানি বলল দরজা ভেঙে ফেলার জন্য তিনজনে অনেক কষ্ট করে দরজাটা ভাঙলাম। ভিতরে গিয়েই তো আমার মাথা খারাপ হয়ে গেল। মিথিলার বাম হাতটা কাটা। পিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে, রক্তে পুরো ফ্লোর লাল হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জ্ঞান হারিয়ে ফেলছে। ওর এই অবস্থা দেখে আমার শরীর কাঁপতে লাগল। কিন্তু ওর আম্মু কই গেল? মিথিলার আম্মুর রুমে গিয়ে দেখি উনি উনার পাউলটে খাটের সাথে আঘাত খেয়ে পড়ে আছে। মনে হয় তাড়াহুড়ো করতে গিয়ে পা মোছড় খেয়ে পড়ে যায়, আর মাথা গিয়ে লাগে খাটের সাথে, যার কারণে উনিও সেন্সলেস হয়ে আছে। কি করব কিছুই বুঝতেছি না। আমার শার্টটা খুলে মিথিলার হাতে বেঁধে নিলাম যাতে আর রক্ত না বের হয়। পরে ওদের দুজকেই হাসপাতালে নিয়ে গেলাম।
ইমার্জেন্সিতে দিয়ে আমি বাইরে অপেক্ষা করছি, নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হতে শুরু করল। আমার জন্যই আজকে এত কিছু হলো, মিথিলার জ্ঞান ফিরলেই মাফ চেয়ে নিব। সানি আর আয়মানকে বললাম বাসায় চলে যেতে, কিন্তু ওরা গেল না। একটু পর ডাক্তার বাইরে আসলো। ডাক্তার, রোগী আপনার কি হয়? আমি জি, আমার স্ত্রী। ডাক্তার, দেখুন উনার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, জরুরি রক্তের ব্যবস্থা করুন। আমি জি, আমরা 3 জন আছি, বলুন কি রক্তের গ্রুপ কি? ডাক্তার, এ প্লাস। আমি আমার এ প্লাস। সানি, আমার ও প্লাস। আয়মান, আমারও এ প্লাস। ডাক্তার, আচ্ছা 3 জনই আসুন। এরপর 2 জনে রক্ত দিলাম। শাশুড়ি আম্মার জ্ঞান ফিরেছে, উনি ঘুমাচ্ছে। আমি মিথিলার কেবিনে গিয়ে মিথিলার পাশে বসলাম, নিশ্চুপ হয়ে ওর চেহারার দিকে তাকিয়ে আছি। মিথিলার একটা হাত ধরে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে ঘুম ভাঙল কারো হাতের স্পর্শে। চোখ খুলে দেখি মিথিলা আমার মাথায় হাত বুলাচ্ছে। আমার ঘুম ভেঙে যাওয়া দেখে অন্যদিকে মুখ কালো করে শুয়ে রইল। আমি কি ব্যাপার, এমন করছিলেন কেন? তামান্না সেটা কারো না জানলেও চলবে। বুঝলাম সে এখনো রেগে আছে। আমি কেন এটা করলেন? মিথিলা, কি করব বলো? আমি তো তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, অপমান করছি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তুমি তো আমার ক্ষমা করবে না। আমি তাই বলে সুইসাইড করবেন? আগেও এই একই কাজটা করেছেন। তামান্না, কেন বাঁচালে? আমি মরলে তোমার কি? ঠাসস করে একটা ওর গালে বসিয়ে দিলাম। মিথিলা, তুমি আমাকে মেরেছ? আমি মেরেছি, বেশ করেছি। আমার বউকে আমি মেরেছি, তাতে আপনার কি? মিথিলা, বউ? তাহলে সেদিন ডিভোর্স লেটার দিল কেন? আমি ওটা ডিভোর্স লেটার ছিল না, জন্মদিনের একটা কার্ড ছিল, শুধু মিথ্যা চিঠিটা আমি লিখেছিলাম। মিথিলা, কালকে কলেজে এগুলো কেন করলে তাহলে? আমি আমার সাথে করেছিলেন। আপনাকে একটু বুঝাতে চেয়েছিলাম আপনার কেমন লাগে। মিথিলা, অনেক হারামি তুই, বলেই কান্না করতে করতে জড়িয়ে ধরল। আমিও ধরলাম। এমন সময় আম্মু এসে কাশি দিতে লাগল। ধুর শালা, আম্মুকে কে খবর দিল? আম্মু জানলে টেনশন করবে, তাই কিছু জানাইনি। আমি ভাবছি ওরা সুস্থ হলে তারপর জানাবো। আম্মু, আমি এখানে একটু আসতে পারি? মিথিলা, না, এখানে কারো আসা এখন যাবে না। জড়িয়ে ধরে কথাগুলো বলল। আমি এই ছাড়েন, আম্মু দেখতেছে। মিথিলা, দেখলে দেখুক, আমার স্বামীকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার কি? আমি তাই বলে আম্মুর সামনে? আম্মু, এই হাদারাম কিছু শিখ, আমাকে উদ্দেশ্য করে। আম্মু, আচ্ছা তোমরা তাহলে থাকো। আম্মু গিয়ে শাশুড়ির সাথে কথা বলতে লাগল। বাইরে গিয়ে দেখি সানি আর আয়মান একটা টুলের উপর একজন অন্যজনের উপর উল্টো হয়ে শুয়ে আছে। দেখেই আমার হাসি পাচ্ছে, একটু ভিডিও করে ওদের জাগালাম। তারপর বাইরে থেকে কিছু খেয়ে আসলাম, মিথিলার জন্য নিয়ে আসলাম। ডাক্তারের কাছে গেলাম। আমরা কি ওদের বাসায় নিয়ে যেতে পারব? ডাক্তার, আপনার শাশুড়িকে নিয়ে যেতে পারবেন, উনি সুস্থ আছে। কিন্তু আপনার ওয়াইফকে আরো 2 দিন থাকতে হবে। আমি আচ্ছা ঠিক আছে। এরপর আম্মুর কাছে গেলাম। আম্মু, আম্মু কিছু বলবি? ডাক্তার বলেছে বাসায় যেতে। আম্মু, তো চল, আর এখানে থেকে কি করব? না মানে, মিথিলাকে আরো 2 দিন থাকতে হবে। তাই বলছিলাম তুমি উনাকে, শাশুড়ি, নিয়ে আমাদের বাসায় চলে যাও। কয়েকদিন ওখানে থেকে রেস্টে থাকুক। আম্মু, মিথিলার কাছে কে থাকবে? আমি আছি, তোমরা বাসায় চলে যায়। সময় পেলে আবার আসিও, আর না হলে আসার দরকার নাই। আম্মু, আচ্ছা ঠিক আছে, সব কিছু দেখে শুনে রাখবি।
এরপর সানিকে উনাদের সঙ্গে দিয়ে বাসায় পাঠিয়ে দিলাম। আমি মিথিলার কাছে গেলাম। আমি এখন কেমন লাগছে? মিথিলা আগে থেকে ভালো, এই শুনো। আমি বলেন। মিথিলা আমি না একজনকে অনেক ভালোবাসি। আমি কাকে? মিথিলা আমার এই জুনিয়র বরটাকে হাত ধরে। আমি কিছু না বলে অন্যদিকে তাকিয়ে হাসতেছি, সে হঠাৎ করে আমার মুখটা ওর কাছে নিয়ে গিয়ে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিল। তারপর বলল, মিথিলা এই আমাদের তো বাসর হয়নি, চলো না আজকে আমাদের বাসরটা করে ফেলি। আমি ডাক্তার আপনাকে আরো 2 দিন এখানে থাকতে বলেছে। আগে সুস্থ হন, তারপর দেখা যাবে। এইভাবে রোমান্টিকভাবে 2 দিন চলে গেল। আমি মিথিলাকে নিয়ে বাসায় আসলাম। গাড়ি থেকে নেমে তাকে বললাম বাসায় আসতে, কিন্তু সে না এসে দাঁড়িয়ে আছে। আমি কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। মিথিলা কেউ যদি কোলে করে নিয়ে যায় তাহলে যাব। বুঝলাম আমাকে বলছে, তাই আর দেরি না করে ওকে কোলে নিলাম। সে আমার গলা জড়িয়ে ধরে আছে। বাসায় নিয়ে গিয়ে রুমে শুয়ে দিলাম। তারপর আমি উঠে চলে যাচ্ছি, এমন সময় সে আমার একটা হাত ধরে টান দেয়। আমি নিজেকে স্থির রাখতে না পেরে সোজা ওর গায়ের উপর গিয়ে পড়ি। আমি এটা কি করলেন? মিথিলা আমার বরকে আমি যা ইচ্ছা তা করব, তাতে তোর কি? আমি আমার কি দেখামু? মিথিলা দেখা। এই বলে যেই মিথিলার মুখটা ধরব সেই সময় সানি রুমে চলে আসলো। সানি মামা আদর পরেও করতে পারবা, এখন একটু বাইরে আসো। আমি শালা তুই আর আসার সময় পাইলি না? মিথিলা লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। এরপর আমি বাহিরে গেলাম। আমি বলেই অসময়ে তুই কেন ডেকেছিস? সানি তোর জানতে হবে না। 5,000 টাকা দে। আমি এত টাকা দিয়ে কি করবি? আয়মান তোরে দিতে বলছে, দিয়ে দে, এত কথা বলিস কেন? আমি কিন্তু আমার কাছে তো এত টাকা এখন নাই, হাসপাতালে খরচ হয়ে গেছে। আয়মান আচ্ছা ঠিক আছে, তোর দেওয়া লাগবে না। বিকালবেলা দিঘির পাড়ে আসিস, আড্ডা দিব। আমি আচ্ছা ঠিক আছে। এরপর সানি আর আয়মান চলে গেল। আমি গোসল করে আসলাম। মিথিলাকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া করে সে শুয়ে রইল। বিকালবেলা আমি বাসা থেকে বের হলাম। দিঘির ওখানে গেলাম। সানি আর আয়মানকে কল দিলাম, তারাও আসলো। এরপর অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম, ঘুরলাম, মজা করলাম। রাত 9টার সময় আয়মান বলল, আয়মান দোস্ত আমার জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। সানি আমার অনেক কাজ, আমিও যাই। আমি আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে যা। আমিও চলে যাচ্ছি। বাসায় গিয়ে দেখলাম আম্মু, মিথিলা আর মিথিলার আম্মু বসে বসে টিভি দেখছে। আমিও গিয়ে ওদের সাথে বসলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে গেলাম। মিথিলা আমার আগে গিয়েই বসে আছে। আমি কি আজকেও সোফায় থাকব? মিথিলা মাথা ফাটিয়ে দিব আর একবার সোফার কথা বললে। আমি তো মহারানী, কোথায় থাকব তাহলে? মিথিলা আমি সাথে, এই শুনো। আমি বলেন। মিথিলা ওই বলেন কি? বলবা বলো, আজ থেকে আপনি করে বলবা না, তুমি করে বলবে। আমি ওকে, বলো কি বলবে? মিথিলা বলছিলাম কি, আমাদের তো বাসর হয়নি, চলো না বাসর ঘরটা করে ফেলি। কেউ বেশি বেশি ভাববেন না, আমি কোনো আয়োজন ছাড়া বাসর হয় নাকি? আজকে ঘুমান, বাসর করা লাগবে না। মিথিলা ওই লাগবে না মানে? 100 বার লাগবে। তারপর সে উঠে আলমারি খুলে একটা ব্যাগ আমার হাতে দিল। আমি কি এটাতে? মিথিলা শেরওয়ানি। এটা পরে ঠিক 2 ঘন্টা পর রুমে আসবা। আমি বেনারসি পরতেছি।
আমি 2 ঘন্টা পর কেন? মিথিলা সেটা এলেই বুঝতে পারবে। যাও এখন। আমি কোথায় যাব? এখানেই পড়ে নিই। মিথিলা মার খাবা নাকি যাবা? আমি আচ্ছা ঠিক আছে যাচ্ছি। তারপর আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম। সানি আর আয়মানকে কল দিলাম কি করব তা জিজ্ঞেস করার জন্য, কিন্তু 2 শালা একসাথে মোবাইল অফ করে রাখছে। ছাদে গিয়ে শেরওয়ানি পরে নিলাম, কি রকম জামাই জামাই একটা ভাব চলে আসছে, সেই বিয়ের দিনের মতো। আজকে যেন সময়টা কিছুতেই যাচ্ছে না। 1 ঘন্টা 45 মিনিট ছাদে থাকার পর কেমন যেন বিরক্ত লাগছে। নিচে চলে যাব এমন সময় সানি আর আয়মান উপরে আসলো। সানি কি মামা এত তাড়া কিসের, আস্তে ধীরে যাও। আমি কিরে তোরা এত রাতে এখানে আসলি কি করে? আয়মান আর বলিস না, কাজ করতে করতে একেবারে শেষ। আমি এত রাতে কি কাজ করছিস তুই? সানি আরে ব্যাটা তোর বাসর সাজাইছি। আমি কি এত কিছু করছস অথচ আমিই জানি না? আয়মান সব কিছু জানতে হয় না। আমি তোদের এসব কে করতে বলেছে? আয়মান কেউ না, আমি সানি আর তোর সিনিয়র বউ মিলে এসব করেছি। এগুলো আরো আগে করার ছিল, কিন্তু যেই দিন করব ভাবছিলাম সেই দিন মিথিলা বাসা ছেড়ে চলে যায়। আমি তাই বলে তোরা আমাকে একটি বার জানাবিও না। আচ্ছা বাদ দে, আয় কিছুক্ষণ আড্ডা দিই। আয়মান আড্ডা সারা জীবন দিয়েছি, পরেও দেওয়া যাবে। তোর সিনিয়র বসে বসে তোর জন্য ওয়েট করছে, যা তাড়াতাড়ি ভিতরে যা। আমি আচ্ছা ঠিক আছে। সানি এই শোন। আমি হুম বল। সানি সিনিয়র তো পুরাতন হয়ে গেছে, এত লজ্জা শরমের কাজ নাই, গিয়েই বিড়াল মেরে ফেলবি। পরে উল্টো হয়ে শুয়ে পড়িস। আমি হা 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 হারামজাদা তুই আর ঠিক হবি না। আচ্ছা তোর পাশের রুমে গিয়ে ঘুমা। রাত অনেক হয়েছে। আয়মান আচ্ছা ঠিক আছে যা। এরপর রুমের সামনে গেলাম, কেমন যেন ভয় লাগছে সাথে লজ্জাও। কিছুক্ষণ আগেও তো মিথিলার সাথে কথা বলে আসলাম, এখন আবার লজ্জা লাগছে কেন? ধুর যা হওয়ার হবে, আগে একবার ভিতরে যাই। এরপর 1 কেজি সাহস নিয়ে দরজাটা খুললাম। দেখলাম মিথিলা লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি যাওয়ার পরে উঠে আসলো। এসে আমার পা ছুঁয়ে সালাম করতে যাবে এমন সময় আমি ওর হাত ধরে ফেললাম। আমি আরে আরে কি করো? মিথিলা কি করছি দেখতেছ না? সালাম করতেছি। আমি আরে জুনিয়রদের সালাম করতে হয় না। মিথিলা কে বলেছে জুনিয়র? 1 বছর ওটা কোনো সমস্যা না। আর স্বামী হিসেবে তুমি সব সময় উপরে থাকবে। আমি ওকে মহারানী বুঝলাম, কিন্তু আপনাকে আমার পা ধরতে হবে না, কারণ আপনার জায়গা আমার পায়ে নয়, বুকে। বুঝছেন? মিথিলা হুম বুঝলাম, এবার চলেন। আমি কোথায়? মিথিলা ছাদে। আমি এত রাতে ছাদে কেন? মিথিলা চাঁদ দেখব, চলো ছাদে চলো। আমি ওকে চলো। মিথিলা এভাবে যেতে পারবো না। আমি তো কিভাবে যাবে? মিথিলা আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। আমি ওরে আল্লাহ কি বলো এসব? মিথিলা হুম, নিয়ে চলো। না হলে সোফায় থাকতে হবে। কি আর করা, হাতিটাকে কোলে নিয়ে ছাদে গেলাম, ওরে কোল থেকে রেখেই আমি হাঁপাতে শুরু করলাম। আমি ওরে আল্লাহ, একটা মানুষ এত ওজন হয় কেমনে? মিথিলা এটুকুতেই এই অবস্থা? আজ থেকে তো প্রতিদিন ভর বহন করতে হবে। আমি মানে? মিথিলা সব কথার মানে বলতে হয় না, কিছু মানে বুঝে নিতে হয়। চলো একটু হাঁটি। আমি হুম। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর ছাদের কোনো অগিয়ে বসলাম, মিথিলাও আমার পাশে বসল, আমি উপরের দিকে তাকিয়ে চুপ হয়ে বসে আছি।
মিথিলা ওই কি ভাবছ? আমি আল্লাহ আমাকে পরীক্ষা দিয়েছে, সেটার কি আন্স দিব সেটা ভাবতেছি। মিথিলা কি পরীক্ষা? আমি আল্লাহ আমাকে 2টা চাঁদ দিয়েছে। একটা উপরে জ্বলতেছে আর একটা আমার পাশে। এখন বলতেছে কোনো চাঁদটা আমার জন্য গুরুত্বপূর্ণ? মিথিলা কোনোটা? আমি উপরেরটা তো রাতের আকাশে আমার সাথে থাকবে কিন্তু দিনের বেলায় থাকবে না, কিন্তু পাশেরটা সব সময় থাকবে, কিন্তু কথা হচ্ছে যদি কখনো পাশে থাকা চাঁদটা চলে যায়? তাই ভাবছি কোনো চাঁদটা আমার জন্য গুরুত্বপূর্ণ। মিথিলা আমার একটা হাত ধরে কাঁধে মাথা রেখে বলল। মিথিলা এই তোমার হাত ধরে কসম করছি, পুরো পৃথিবী ছেড়ে দিব কিন্তু তোমার হাত কখনো ছাড়ব না। আমি তাই নাকি? মিথিলা হুম তাই, এই শুনো না। আমি হুম বলেন। মিথিলা আমার না টুইন বেবি অনেক পছন্দ। বাস্তবেও আমার টুইন বেবি অনেক ভালো লাগে। আল্লাহ বাস্তবে আমার বউয়ের যেন টুইন বেবি হয়। আমি কি করতে পারি? মিথিলা আপনাকে কিছু করতে হবে না, আমি নিজেই করব। আমি কি করবে? মিথিলা সময় হলে দেখবা, চলো রুমে যাই। আমি ওকে চলেন। মিথিলা ওই এভাবে যাও কেন? আমি তো কিভাবে যাব? মিথিলা আগের মতো কোলে করে নিয়ে যাও। কি আর করা, আবারও হাতিটাকে কোলে করে নিয়ে গেলাম। খাটে রেখে আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি এমন সময় মিথিলা আমার শার্টের কলার চেপে ধরে বলল। মিথিলা এই কই যাস? আমি একটু আসছি। এই রে আজ মনে হয় বিড়াল মারা ছাড়া রক্ষে নেই। মিথিলা টুইন বেবির কথা বলছি যে ভুলে গেছ? হুম। এ কথা বলেই একটা টান দিয়ে খাটে ফেলে দিল, হারিয়ে গেলাম অন্য এক জগতে। আপনারা এখনো বসে আছেন? আর কত? অনেক কিছু তো দেখে ফেলেছেন, এবার নিজেদের টুইন বেবির কথা চিন্তা করে নিজেরাও কার্যক্রম চালিয়ে যান। সমাপ্ত।